হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা কমেন্টস করে জানাবে। তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টস করে জানাবে। ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর একবারে দিয়ে দিলাম। তোমাদের সাথে গত সপ্তাহে একটা ফার্স্ট পেপারে ক্লাস হয়েছিল। এই সপ্তাহে চলে আসলাম সেকেন্ড পেপারে ক্লাস নিয়ে। তোমরা অনেকেই বলছিলা সেকেন্ড পেপারে ক্লাস হচ্ছে না, সেকেন্ড পেপারে ক্লাস কবে হবে? এই তো চলে আসলাম সেকেন্ড পেপারে ক্লাস নিয়ে। সো অনেকেই ক্লাস করছে বগুড়া থেকে, ফেনী থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নওগাঁ থেকে, কুড়িগ্রাম থেকে, কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে। তার মানে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা ক্লাস করছে এবং যেহেতু এটা এইচএসসি 26 আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে এখানে। স্টুডেন্ট সবাই চলে আসতে শুরু করেছে ক্লাসে। সো তোমাদের এমনিতে পড়াশোনার কি অবস্থা বলো? পড়াশোনা অন্যান্য সাবজেক্ট গুলা পড়াশোনা কেমন হচ্ছে ইংরেজি বাদে? অন্য সাবজেক্ট গুলা সায়েন্সের সাবজেক্ট হোক কিংবা আর্টসের সাবজেক্ট হোক কিংবা কমার্সের সাবজেক্ট হোক সেগুলোর কোনটা সবচেয়ে বেশি পারছো? সাবজেক্টিভ যে সাবজেক্ট গুলা কোনটাতে সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ওভারঅল জানাও। ইন্টারমিডিয়েটের চাপ কি একটু করে অনুভব করতে শুরু করেছো কিনা? কারণ এসএসসি পর্যন্ত পড়াশোনা কম্পারেটিভলি অনেক সহজ ছিল, রাইট? বাট এখন পড়াশোনা একটু চ্যালেঞ্জিং হবে আমি তোমাদেরকে বলেছিলাম। ইংরেজিটাও কিন্তু একটু একজন লিখেছে সিটিজি বলেন নাই তো সিটিজি বললাম। মৌলভীবাজার যেগুলা নাম সামনে আসছে সেগুলাই বলছি। ওকে ঠিক আছে। সো কানেক্টরস টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে তোমাদের কানেক্টরস নিয়ে কারো কোনো পড়াশোনা হয়েছে কিনা, কোনো ধারণা আছে কিনা জানাও। যদি ধারণা থাকে কানেক্টরস বলতে তোমরা কি বোঝাও সেটাও কমেন্টসে জানাও। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে কানেক্টরস থরোলি পড়ে কানেক্টরস গুলা একটা সেন্টেন্সে ফিল ইন দ্য গ্যাপস এ কোন জায়গায় বসে, তাই না? কানেক্টরস একটা আলাদা টপিক হিসাবে আসে। সো কোন জায়গায় কোন কানেক্টরস বসাতে হয় এবং কানেক্টরস অর্থ বোঝাটা খুব জরুরি। সেন্টেন্সের অর্থ বুঝে কানেক্টরের অর্থ করতে হয়। সো নতুন ইয়েস সবাই বলতেছে যে কারোই কোনো ধারণা নাই। সো ধারণা না থাকলে কোনো সমস্যা নাই। নতুন একটা টপিকে ধারণা থাকবে না এটাই তো স্বাভাবিক, তাই না? ধারণা দেওয়ার জন্যই তো আমরা আসছি। সো তোমাদের সাথে আছি আমি সাদমান ভাইয়া। আশা করি তোমরা আমাকে এখন সবাই চেনো কারণ অনেকগুলা ক্লাস নেওয়া হয়ে গেল। সো কানেক্টর শব্দের অর্থ হচ্ছে আচ্ছা, তোমাদের টপিক দেখো এটাতে মার্ক কত থাকে? ৭ মার্ক থাকে। হিউজ কিন্তু। তার মানে এখানে কেউ যদি মনে করো ৫ মার্ক কাটা চলে যায় তাহলে তার কিন্তু অনেকটাই প্লাস মার্কের সম্ভাবনাটা প্লাস পাওয়ার সম্ভাবনা কিন্তু চলে যাবে, রাইট? সো কানেক্টরসে ১৪ টা কানেক্টরস থাকবে তার মানে হিউজ। এই ১৪ টার মধ্যে তোমার ৪-৫ টা কমন ভুল হয়ে যায় অনেকের। সো কানেক্টরসে খুবই চ্যালেঞ্জ অর্থ বুঝে আনসার করতে হয়। কানেক্টরসের ক্ষেত্রে কি করতে হয়? অর্থ বুঝে আনসার করতে হয়। এটা হচ্ছে প্রথম শর্ত। অর্থ বুঝে আনসার করতে হয়। কানেক্টরস কে একটু পরে বলতেছি। এটা জাস্ট মাথায় রাখো। অর্থ বুঝে আনসার করতে হবে। আর এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে একটি প্রশ্নের একাধিক উত্তর থাকতে পারে। একটি প্রশ্নের ২টা ৩টা উত্তর থাকতে পারে। অর্থাৎ একই ফিল ইন দ্য গ্যাপস এ তোমার উত্তর হবে একটা, আরেকজনের উত্তর হবে একটা। ২টা উত্তরই ঠিক হতে পারে। কিন্তু কেউ নিজে একই সাথে ২টা উত্তর দিবা না। একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। তোমার যেকোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে? এবং সবগুলোই সঠিক হতে পারে। ঠিক আছে? ওকে। জয় রয় লিখছে ইংরেজিতে সময় দিতে পারছি না। কি করব? ইংরেজিতে সময় দিতে না পারলে লাস্টে গিয়ে হিউজ প্যারা খাবা। আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা এইচএসসি এর স্টুডেন্ট, তোমরা ইংরেজিতে অনেক সময় দেওয়ার দরকার নাই। কিন্তু সপ্তাহে মিনিমাম ৪ থেকে ৫ ঘন্টা। সপ্তাহে ৪-৫ ঘন্টা আসলে খুবই কম। তার মানে তুমি যদি সপ্তাহে ২ দিন ২-২ ৪ ঘন্টা করেও ইংরেজি না পড়ো, তাহলে ইংরেজি একসময় তোমাকে হিউজ প্যারা দেবে। এবং দেখা যাবে সব সাবজেক্টে প্লাস পাইছো, ইংরেজিতে আ প্লাস পাও নাই। কজ আমি তোমাদেরকে সবসময় বলি যে ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং। একটা সাবজেক্টে অনেক ভালো হয়ে লাভ নাই। ফিজিক্সে তুমি একদম গড লেভেলের জানো, অনেক জানো। বাট তোমার দেখা গেল যে ইংলিশে তুমি ৬০ পাইলা। সো লাভ কি? তুমি তো হচ্ছে তোমার দিন শেষে প্লাস ছুটে গেল। তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না। সো ওভারঅল আমরা ভালো করে ইয়ে করব। চলো কানেক্টরস এর ১ম এ কি লিখা আছে? যে কানেক্ট উইথ ইচ আদার অর্থাৎ সংযোগ স্থাপন করে। কি করে? এই যে দেখো লিখেছে কানেক্ট উইথ ইচ আদার। তার মানে কানেক্ট উইথ ইচ আদার মানে হচ্ছে সংযোগ স্থাপন করে। কার সাথে করে? একটি সেন্টেন্সের কানেক্টরস এর আরেকটা নামই কিন্তু সেন্টেন্স কানেক্টরস। সংযোগ স্থাপন করে একটি সেন্টেন্সের ভেতরে অথবা একাধিক সেন্টেন্সের ভেতরে অথবা একাধিক সেন্টেন্সের মধ্যে। তার মানে একটা সেন্টেন্সের ২ টা অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একাধিক সেন্টেন্সের মধ্যে করে। মধ্যে কি করে? সংযোগ স্থাপন করে।
আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যে পড়ছি বা পড়বো, সামনে পড়বো, সেখানেও আমরা কানেক্টরস এর ব্যবহার দেবো। কানেক্টরস এর ব্যবহার কিন্তু হিউজ। ঠিক আছে? একজন লিখছে, স্যার নোট করবো কিনা? অবশ্যই নোট করবেন স্যার। নোট আপনাকে করতেই হবে। কারণ এমন কিছু কথা থাকে যেগুলো আমরা ক্লাসে বলি, সেগুলো স্লাইডে লেখা থাকে না। বাট সেটা হয়তো তোমার বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে পারে। সো নোট করলে তোমার ক্লাসের নোট হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। একজন লিখছে, নতুন জামা পড়েছেন? হ্যাঁ, এটা শিখর পক্ষ থেকে আমাদেরকে নতুন টি-শার্ট দিয়েছে। তোমাদের সবার দেখার কথা, শিখবো জিতবো গ্রুপে যারা আছো, আমরা সব টিচাররা এই ছবি আমি আমার নিজের শিখা প্রোফাইলেও আমি এটা শেয়ার করেছিলাম। সো কানেক্টরস মানে হচ্ছে, আমি একটু লিখে দিই, হ্যাঁ? কানেক্টরস আমরা হচ্ছে ৫টা ২০ নামাজের বিরতি দিব। তার আগে কেউ নামাজের বিরতির কথা বলবে না। ১৫ মিনিট বিরতি দেব যেন ঠিকমতো নামাজ পড়ে আসতে পারো। ৫টা ২০ থেকে ৫টা ৩৫ পর্যন্ত। তার আগে একদম মনোযোগ দিয়ে আমরা কানেক্টরস এর বেসিক গুলা শিখে ফেলি। কানেক্টরস হচ্ছে একটি সেন্টেন্সের দুটি অংশের মধ্যে। আমার ক্লাস করলে দ্রুত তোলার অভ্যাস করতে হবে, হ্যাঁ? লেখার স্পিড বাড়াবে। একটি সেন্টেন্সের দুটি অংশের মধ্যে অথবা একাধিক সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে, অথবা একাধিক সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন ধরো আমি বললাম যে হি ইজ পোর বাট অনেস্ট। সেন্টেন্সটা আসলে ভাঙলে হয় হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বাট আমরা দুইবার হি ইজ লিখি না, না লিখে জাস্ট অনেস্ট লিখি, কারণ একই কথা একটা সেন্টেন্সে দুইবার বললে সেটাকে বলা হয় রিডান্ডেন্সি। ওইটা দূর করার জন্য জাস্ট লিখি হি ইজ পোর বাট অনেস্ট। কারণ সাবজেক্ট একই থাকলে দুইবার লেখার দরকার হয় না। সো দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। তাহলে বাটটা হচ্ছে কানেক্টর। বাটটা কি? কানেক্টর। কানেক্টরস এর বেসিকটা সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, সাতজিন লিখেছে, আমি শুধু শিখর ইংরেজি দ্বিতীয় পত্র বইটা কিনতে চাই, শুধু একটা কেনা যাবে কিনা? আমার আসলে এটা জানা নাই। এটা শিখো অ্যাপে গেলে তুমি দেখতে পারবা। হ্যাঁ, যে শিখো শপ নামে একটা আলাদা তো আমাদের এখন সেগমেন্ট আছে। সেটা শিখো অ্যাপের মধ্যেও দেওয়া আছে। শিখো ওয়েবসাইটেও দেওয়া আছে। সেখানে গেলেই তুমি দেখতে পারবা যে আলাদা করে কিনতে পারবা কিনা। আমি শুধু বই লিখতেছি। সো বই একটা পার্টে কেনা যায় কিংবা ২ টা পার্টে কেনা যায় কিনা এ বিষয়ে আমার আসলে ধারণা নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে। তাহলে বেসিকটা হচ্ছে কানেক্টরস একটা সেন্টেন্সের ২ টা অংশের মধ্যে কি করলো? সম্পর্ক স্থাপন করলো। এবং দেখো, এটা কিন্তু একটা অর্থ বুঝতে হবে যে সে গরিব কিন্তু সে কি? সৎ। তাহলে একটা কিন্তু অর্থ দিল। তার মানে কানেক্টরস এর আলাদা অর্থ থাকে। ওকে, কানেক্টরস এর কি থাকে? আলাদা অর্থ থাকে। ওকে। দেখো, তোমাদের তালা ভাই সুন্দর, সুন্দর অ্যানিমেশন ইউজ করছে ক্লাসটা ইন্টারেক্টিভ করার জন্য। সেন্টেন্সে আমরা কানেক্টরস গুলো একদম ধাপে, ধাপে শিখব। ঠিক আছে? একদম ধাপে, ধাপে শিখব। ওকে। ফার্স্টলি, at first, first of all, at the beginning. এই সবগুলো কথার অর্থ হচ্ছে শুরুতে। এই সবগুলো কথার অর্থ কি? লিখে নাও, শুরুতে। ফার্স্টলি, at first, first of all, at the beginning. এই সবগুলো কথার অর্থ কি? শুরুতে। তাহলে যখন আমাদেরকে কানেক্টরস করতে দিবে, কোনো কিছুর শুরু বোঝালে, কোনো কিছুর বিগিনিং বোঝালে, কোনো কিছুর ইনঅ্যাগুরেশন বোঝালে, মানে কোনো কিছুর যাত্রা শুরু হয়েছে বোঝালে, কোনো ঘটনার প্রারম্ভিক বোঝালে আমরা এই কয়টার যেকোনো একটা ব্যবহার করতে পারি। ফার্স্টলি, at first, first of all, at the beginning. ঠিক আছে? আবার পাশাপাশি ধরো অনেকগুলা ঘটনা ঘটলো। ধরো তুমি বললা যে, আমি ১ম এ বইটা পড়তে বসলাম, তারপর আমি বইটা খুললাম, তারপর আমি লেখা শুরু করলাম। তাহলে অনেকগুলা ইনসিডেন্ট, তাই না? তারপর আমি ঘুমায়ে গেলাম। পড়া বোরিং লাগতেছিল, ঘুমায়ে গেলাম। তাহলে এতগুলা ঘটনা ঘটলো, ৩-৪ টা ঘটনা। ওগুলাকে তুমি কি দিয়ে লিখবা? এই যে কানেক্টরস দিয়ে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মানে পাশাপাশি, পাশাপাশি কয়েকটা ঘটনা বর্ণনা করলে হচ্ছে কি হয়? একজন লিখছে যে গতকালকে ইংরেজি পরীক্ষা গেছে, ইনশাআল্লাহ ফেইল করব। এটা আবার কি ধরনের কথা? নাউজুবিল্লাহ বলো। তুমি যদি ফেইল করো তাহলে কেন ইনশাআল্লাহ বলবা? ঠিক আছে? পাস করলে আলহামদুলিল্লাহ লেখলে ঠিক ছিল। আর ইংরেজিতে যদি ফেল করো ভাই, মানে ইংরেজি এতটাও কঠিন না ফেল করার মতো। তার মানে এটা পুরোপুরি তোমার দোষ। ঠিক আছে না? সাদিকুল লিখেছে, ভাইয়া এই সবগুলো কি খাতায় লিখবো? অবশ্যই আ যেগুলো স্লাইডে
থাকবেই, লিখার দরকার হবে না, মানে স্লাইড তোমরা পেয়ে যাবা, সেগুলো সব নোট করার দরকার নাই। যে অংশটুকু স্লাইডের মধ্যে নাই আমি লিখে দিচ্ছি, ওই যে বাংলা লিখে দিচ্ছি যে এগুলা মানে শুরুতে, অতটুকু তুমি তুলতে পারো। সো নোট করার একটা আর্ট, রাইট? ওকে। সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এগুলা দ্বারা হচ্ছে কি বোঝায়? ঘটনার ধারাবাহিকতা বোঝায়। কি বোঝায়? ঘটনার ধারাবাহিকতা। অর্থাৎ ধরো ওই যে বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠলাম, তাহলে ফার্স্টলি আই woke up at the morning, in the morning, তারপরে হচ্ছে আমি শাওয়ার নিলাম, তাহলে বলবা সেকেন্ডলি আই took the shower, তারপর আমি স্কুলে চলে গেলাম, ফাইনালি আই went to school। তাহলে পরপর ৩টা ঘটনা বর্ণনা করতে আমি কি ব্যবহার করলাম? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। স্টেপ বাই স্টেপ কোনো ঘটনা বর্ণনা করতে আমরা কি করি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহার করি। একজন লিখছে হিজাবি মহিলাটা কি মাদার তেরেসা কিনা? এটা হিজাবি কোনো মহিলা না, এটা একটা বেডা মানুষ, এটা একটা পুরুষ মানুষ, ও মনে হয় অ্যাক্সিডেন্ট করছে এবং চোখে সানগ্লাস পরে আছে। ঠিক আছে? তাহলে ওরা কোনো ঘটনা বর্ণনা করতেছে। দেখো ওদের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, যে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে কোনো গল্প করতেছে। তারপর বলছে নেক্সট, তারপরে ফাইনালি, এক্সপ্রেশন দেখে বুঝো। আচ্ছা, তাহলে ফাইনালির বদলে লাস্ট বা লাস্টলি, ইন দা এন্ড এগুলাও লেখা যায়। টু কনক্লুড, তাহলে এগুলা হচ্ছে সমাপ্তি বোঝাতে। কি বোঝাতে? সমাপ্তি বোঝাতে। এখানে অনেক অনেক উদাহরণ আমি দিয়ে দিয়েছি, যাই তোমরা বুঝতে পারো। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, একটুও মনোযোগ হারায়ও না, কারণ একটু পরে যখন আমরা প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন, যারা মনোযোগ দিছো তারা পারবা, আর যারা একটুও কনসেন্ট্রেশন হারাই ফেলবা বা অ্যাপটা খুলে রেখে ফেসবুকিং করবা, তারা হচ্ছে আনসার করতে পারবা না। খুবই গুরুত্বপূর্ণ কানেক্টার্স, যেহেতু তোমরা প্রথমবারের মতো পড়ছো জীবনে। সো আব্দুল সালাম, আজকে জীববিজ্ঞান পরীক্ষা হয়েছে, কালকে পদার্থ বিজ্ঞান পরীক্ষা, এই কথা 50 বার একই বার টাইপ করাকে বলা হয় স্প্যামিং। আশা করি যে তুমি এতটাও আনস্মার্ট না ইন্টারমিডিয়েটে উঠে একই কমেন্ট বারবার লিখবা। কজ তোমার জীববিজ্ঞান পরীক্ষা হয়েছে, কালকে পদার্থ বিজ্ঞান পরীক্ষা, এটা তো আমি জানতে চাই নাই। সো হোয়াই ইউ আর টাইপিং ইট, তাই না? তোমাকে শুধুমাত্র যে প্রশ্ন করাবে সেই প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি কিছু উদাহরণ দিয়ে দেখাই। At last we reached the top of the mountain and enjoyed the breathtaking view. Breathtaking view মানে হচ্ছে মানে এমন সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে মানে এত ভালো অনুভূত হয় যে দম বন্ধ হয়ে আসে, তার মানে অবর্ণনীয় সৌন্দর্য। তাহলে দেখো তুমি একটা পাহাড়ে উঠবা, ঘুম থেকে উঠলে আর পাহাড়ে উঠে গেলা? ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য প্রসেস, ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস, রাইট? তোমাকে হাইকিং করে দেন পাহাড়ে উঠতে হবে, এটা অনেক ধাপ পেরিয়ে উঠতে হবে। তাহলে এটা একদম কোনো ঘটনার কি বর্ণনা করেছে? কোনো ঘটনার সমাপ্তি। তাহলে এখানে কি করেছে? ঘটনার সমাপ্তি বর্ণনা করেছে। তাহলে ঘটনার সমাপ্তি বর্ণনা করতে আমরা এই যে অ্যাট লাস্ট ব্যবহার করতে পারি। এখানে অ্যাট লাস্টের জায়গায় আমরা কি কি ব্যবহার করতে পারতাম? কমেন্ট করে জানাও। মৃদুল রায় লিখেছে সৌন্দর্য দেখে দম বন্ধ হয়ে গেলে তা কিভাবে ভালো হয়? এটা হচ্ছে, এগুলাকে বলা হয় ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে সৌন্দর্যের মাত্রা পরিমাণ করতে, এটা আক্ষরিক অর্থে বুঝিয়েছে। মানে এমন বুঝায়নি যে আসলে দম বন্ধ হয়ে মারা যাবে। সৌন্দর্যের ভয়াবহতা বোঝাইতে। আমরা অনেক সময় বলি না ভয়াবহ সুন্দর। ভয়াবহ মানে তো নেগেটিভ। তার মানে ভয়াবহ সুন্দর কেন বলি? কারণ এত বেশি সুন্দর যেটাকে আমরা মডিফাই করার জন্য ওরকম শব্দ ব্যবহার করি, হ্যাঁ? ওগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। যেমন ধরো জীবনানন্দ দাশের কবিতা আছে, হাজার বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। একটা মানুষ বাঁচেই তো 50-60 বছর, 70 বছর, 80 বছর, হাইয়েস্ট 100 বছর। কিন্তু ও কি বলছে? হাজার বছর ধরে হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। তার মানে এটা একটা কি মেটাফর? মানে এগুলা হচ্ছে জাস্ট বলার জন্য কবিরা বলে, হ্যাঁ? ওইরকম ব্যাপার। সো দেখো সবাই লিখছে যে এই লাস্ট এর বদলে আমি লাস্টলি, ইন দ্য এন্ড, টু কনক্লুড, ইন কনক্লুশন, অনেক কিছু লিখতে পারতাম। তারপরে দেখো, ধরো আমি একদম লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি। মনোযোগ দিলে অবশ্যই ধরতে পারবা। আর এরপরে যদি ধরতে না পারো তাহলে আসলে মনে করবা যে তোমার মনোযোগের অভাব আছে। আমি কিন্তু একদম ধরে, ধরে বোঝাচ্ছি। ধরো তুমি ডাক্তারের কাছে গেছো। ডাক্তারের কাছে গেছো, ডাক্তার আমার তো অবস্থা খুব খারাপ। আমার আইসিইউ তে ভর্তি করেন। ডাক্তার বলল, আপনার আসলে হইছে কি? বলেন তো আপনি মানে অসুস্থতাটা কি দিয়ে শুরু হয়েছিল? মানে সিকনেস এর তো কোনো একটা সিম্পটমস থাকে বা লক্ষণ থাকে। তখন তুমি বললা, ফার্স্টলি নেক পেইন উইথ হাই ফিভার। আমার ১ম এই নেক পেইন শুরু হয়েছিল এবং সাথে মানে উচ্চ মাত্রার জ্বর ছিল। তাহলে কোন ঘটনার প্রারম্ভিকতা বা শুরু বর্ণনা করতে আমরা এরকম ব্যবহার করি। ফার্স্টলি, এট ফার্স্ট, ফার্স্ট অফ অল ব্যবহার করি। তারপর দেখো, ইন দ্য এন্ড দ্য টিম ম্যানেজ টু ওভারকাম অল দ্য অবস্টাকলস অ্যান্ড অ্যাচিভ ইটস গোল। মনে রাখবা পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলা কি থাকবে ভাইয়া? এগুলা ড্যাশ থাকবে এবং বাকি অংশটা দেওয়া থাকবে।
অর্থাৎ পুরো সেন্টেন্সটা শুধুমাত্র কানেক্টরস এর অংশটা ফাঁকা থাকবে, তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে ওই জায়গায় কোন পারফেক্ট কানেক্টরটা বসছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ইন দ্য এন্ড একজন লিখছে নেক পেইন কি? ভোকাবুলারি এত খারাপ হলে তো সমস্যা। হ্যাঁ, গুগলে সার্চ দাও নেক মানে কি? ফেলেই পারবা। আচ্ছা, ইন দ্য এন্ড দ্য টিম ম্যানেজ টু বডি পার্টস গুলার নামও যদি না জানো তাহলে তো সমস্যা। দিন ইসলাম লিখেছে বই পরিবর্তন হয়েছে। সেকেন্ড পেপারের তো বই পরিবর্তন হয়নি। ফার্স্ট পেপারের বই পরিবর্তন হয়েছে, নতুন বই আমাদের কাছে আসছে। যেগুলা নতুন, নতুন চ্যাপ্টার আসছে সবগুলা তোমাদেরকে পড়াবো। পুরাতন বই পড়ায় আমাদের কি লাভ? অবশ্যই নতুন বই পড়াবো, রাইট? গত ক্লাসেও আমি যখন ফার্স্ট পেপার পড়াচ্ছিলাম, তখন ওই যে বঙ্গবন্ধুর বক্তৃতাটা পড়াচ্ছিলাম। অনেকে বলছে, "ভাইয়া এটা তো নতুন বই নাই।" ভাই তুমি নতুন বই খুলে দেখো নাই। এটা নতুন বইয়ের 3 স্পিচের মধ্যে আছে। অর্থাৎ নতুন বই এটা অন্য একটা চ্যাপ্টারের মধ্যে ঢুকানো হয়েছে। কতদিন যে ২ টা পড়াইছি আমি, ২ টাই হচ্ছে কিন্তু নতুন বইতে আছে। নতুন বইতে আরো নতুন কিছু চ্যাপ্টার আসছে, একটা নোভেল আসছে, অনেকগুলো নতুন, নতুন লেসন এড হয়েছে। সেগুলো সবগুলো ইনশাআল্লাহ ধরে, ধরে পড়াবো। ঠিক আছে? কানেক্টরস আর লিঙ্কার্স একই রকম। হ্যাঁ, একই জিনিস। দ্য টিম ম্যানেজ টু ওভারকাম, তাহলে দিন শেষে আ টিমটা ওভারকাম মানে পার করতে সমর্থ হলো সব বাধা এবং তাদের গোল অ্যাচিভ করলো। ওকে। এরপরে দেখো এখানে ৪ টা কানেক্টর দিছে। কয়টা কানেক্টর দিছে ভাইয়া দেখো? ৪ টা। বিসাইডস, মোরওভার, অ্যাপার্ট ফ্রম দিস, হাউএভার। বিসাইডস মানে হচ্ছে এছাড়াও। মোরওভার মানেও এছাড়াও। অ্যাপার্ট ফ্রম দিস মানেও এছাড়াও। হাউএভার মানেও এছাড়াও। তাহলে এই ৪ টা কানেক্টরস এর অর্থই হাউএভার মানে যাই হোকও বোঝায়। কি বোঝায়? যাই হোক। এছাড়াও বোঝায়, যাই হোকও বোঝায়। আর বাকি ৩ টা দ্বারা শুধু এছাড়াও বোঝায়। তাহলে ৪ টা কানেক্টরস এর অর্থই একই রকম। এরা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। এগুলা কিন্তু খাতায় তুলে নিও। এরা কি করে? অ্যাডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য দেয়। ধরো আমি তোমাকে বললাম যে ইফ ইউ টাইপ any negative comment in the comment section, we will consider you as spammer. মানে তুমি যদি কোনো আমাদের এই যে ক্লাস করতে, করতে কোনো নেগেটিভ কমেন্ট করো, মানে যে কমেন্ট আসলে ক্লাসের সাথে যায় না, কোনো খারাপ কিছু লিখো, আমরা তোমাকে স্প্যামার হিসেবে ধরে নিব। একই কথা বারবার লিখলে স্প্যামার হিসেবে ধরে নিব। তারপরে আমরা বললাম এছাড়াও আমরা তোমাকে ক্লাস থেকে বের করে দিব। তাহলে বলবো moreover we will suspend you from the class. রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। বোঝা গেছে? সবাই বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আর ৩ মিনিট পর নামাজের ব্রেক দিয়ে দিব। এই স্লাইডটা বুঝায়। তাহলে দেখো বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস, নট অনলি দ্যাট, এগুলা অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলায় সে তার মানি ব্যাগটি হারিয়েছে। বিসাইডস হি লস্ট হিজ স্মার্টফোন টু, এছাড়াও সে কি তার স্মার্টফোনটা হারাইছে। তাহলে দুটাই তো গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে বললাম, একবারে বললাম না, বললে তো শক খাবা। সো প্রথমে বললাম সে, ধরো তুমি বাণিজ্য মেলায় গেছিলা, তুমি বাসায় এসে কি পাইতেছো না? ওয়ালেটটা পাইতেছো না। তুমি প্রথমে বললা আমি তোমার ওয়ালেট হারাইছি। তারপরে দেখলা কি নাই, স্মার্টফোনও নাই। তাহলে তুমি মোরওভার আই লস্ট মাই স্মার্টফোন টু। তাহলে এই যে মোরওভার বা বিসাইডস কথাটা আমি কি করতে ব্যবহার করব? অতিরিক্ত তথ্য দিতে। মোরওভার আর হাউএভার এই দুটা অতিরিক্ত তথ্য যা না হলেও চলতো, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ না। বিসাইডস, অ্যাপার্ট ফ্রম দিস এগুলা দ্বারা মহা গুরুত্বপূর্ণ বোঝায়, আর এগুলা দ্বারা অতিরিক্ত তথ্য যেটা না বললেও চলতো। যেমন উই আর ফন্ড অফ পিজা, হাউএভার উই আর স্যাটিসফাইড অফ হ্যাভিং বার্গার। আমরা পিজার ভক্ত, কিন্তু আমরা যাই হোক আমরা বার্গারেও সন্তুষ্ট। ধরো তোমরা শিখতে বেড়াতে আসছো, এখন তোমরা এনাম ভাইরে ধরছো যে ভাই আমাদের তো পিজা খুব পছন্দ। তখন এনাম ভাই বললে এতগুলো আর পিজা খাওয়াইতে আমার অনেক টাকা চলে যাবে, তখন তোমাদের সবাইকে বার্গার খাওয়াইলো। তখন তোমরা বললা যাই হোক আমরা বার্গারও ফ্যান। মানে যেটা পাইতেছি সেটাই তো লাভ তোমাদের জন্য, তাই না? ওকে, এই পোলটা করে আমরা হচ্ছে ক্লাসে বিরতি দিব। সো দ্রুত পোলের আনসার দাও, দ্রুত দ্রুত কমেন্টে আনসার দাও, কমেন্টে আনসার দাও, সমস্যা নাই। পোলে আনসার দিতে হবে না, সবাই কমেন্টে আনসার দাও। দ্রুত। ড্যাশ উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ দ্য টপিক বিফোর ডাইভিং ডিপার। মানে আমাদেরকে কোনো জিনিসের, কোনো টপিকের বেসিক মানে হচ্ছে কি মৌলিক বিষয়, মৌলিক বিষয় জানা দরকার আরো গভীরে যাওয়ার চেয়ে। ডাইভিং ডিপার মানে
আরো গভীরে যাওয়ার আগে। তাহলে আরো গভীরে যাওয়ার আগে, আগে বুঝাইছে মানে শুরু বুঝাইছে। তাহলে কি হবে? দেখি তোমাদের কি অবস্থা। তাহলে কি হবে? সবাই লিখছে বি। তাহলে হচ্ছে কি হবে? এট দ্য বিগিনিং। মানে সবাই পারছো, জোস। তার মানে হচ্ছে কোন একটা বিষয়ের আগে মৌলিক বিষয় বুঝতে হবে। কখন? মৌলিক বিষয় বুঝতে হবে শুরুতে। তাহলে শুরুতের ইংরেজি কি? এট দ্য বিগিনিং। এট দ্য বিগিনিং। তাহলে কোন বিষয়ের গভীরে যাওয়ার আগে আমাদেরকে শুরুতে তার মৌলিক বিষয় বুঝতে হবে। তাই না? সো সবাই পারছো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা নামাজের বিরতি দিয়ে দিচ্ছি। নামাজের বিরতি হচ্ছে 5:35 টিল। প্রেয়ার ব্রেক। দ্রুত নামাজ পড়ে আসো 5:35-এ। অনেক অনেক টপিক আছে ভাইয়া, বিলিভ মি। আজকে কানেক্টরস এমন ভাবে বুঝাবো, যদি মিস করো তাহলে কিন্তু আসলেই মিস হয়ে যাবে। সি ইউ সুন। আল্লাহ
এখানে এরপরে কয়টা ক্লাস আছে? ঠিক আছে, টাইম লাগতে পারে 10 মিনিট বেশি, চেষ্টা করবো না বাড়াইতে। দিয়ে দিচ্ছেন, ভয়েস দিয়ে দিচ্ছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি একটু আগেই চলে এসেছি নামাজ পড়ে। সো পোল নাম্বার 2, দেখো এটা তোমরা অনেকে আনসার দিয়ে ফেলেছো, আমি দেখলাম অনেকে আনসার দিয়ে ফেলতেছে। শি কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট, সে তার অ্যাসাইনমেন্টটা শেষ করেছিল, ড্যাশ শি ওয়ার্কড অ্যাট হার প্রজেক্ট। আচ্ছা, তাহলে পরপর ২ টা কাজ বুঝাচ্ছে। দেখো পরপর কি বুঝাচ্ছে, এই পোলটা অনেকেই ভুলও আনসার করেছে আমি দেখলাম। সো একটু অর্থ বুঝতে হবে। ১ম তোমাদের বুঝতে সমস্যা হবে, এটা নিয়ে প্যারা খাবা না। যে ভাইয়া আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো সেন্টেন্সের অর্থই বুঝতেছি না। আরে বাবা ১ম পড়লে তো যেকোনো টপিক কঠিনই লাগে। বাট ধীরে, ধীরে তুমি যদি এটাতে জাস্ট মনোযোগ দাও, তোমার কাছ থেকে আমি শুধু মনোযোগ চাই। তুমি আমাকে তোমার মনোযোগটা দিবা, আমি তোমাকে এই টপিক বুঝাই দিব। ঠিক আছে? সো শুধুমাত্র মনোযোগ দিয়ে তুমি আমার সাথে এগোও। আমি কি বলতেছি এটা শোনার চেষ্টা করো। তাইলেই হবে ইনশাআল্লাহ। দেখা যাবে প্র্যাকটিস করার সময় তুমি অনেকগুলা পারতেছ। সব পারবা না, ৭০% ৮০% পারবা। কয়েকদিন প্র্যাকটিস করলে তুমি ১০০% পারবা। ঠিক আছে? দ্যাটস দ্য কি। ওকে। শি কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট, তাহলে এটা একটা কাজ। দেখো এটা হচ্ছে একটা কাজ। তারপরে অ্যাসাইনমেন্ট শেষ করার পরে সে কি করলো? তার প্রজেক্টের কাজ শুরু করলো। এটা সেকেন্ড কাজ। তাহলে একটা কাজের পর আরেকটা কাজ শুরু করলে আমরা সেটাতে কোনটা আনসার করব? এট লাস্ট নাকি ফাইনালি নাকি নেক্সট নাকি ইন দ্য এন্ড? পাশাপাশি ২ টা কাজ হইছে। তাহলে আমরা কি করব বলো তো? তাহলে আমরা নেক্সট করব। দেখো তোমরা যদি একটু চালাক হইতা, অর্থ না বুঝেও এগুলা বাদ দিতে পারতা। কারণ কি দেখো, এট লাস্ট, ফাইনালি, ইন দ্য এন্ড ৩ টার অর্থই কিন্তু এক। এই ৩ টা অর্থই হচ্ছে পরিশেষে। পরিশেষে। এই পরিশেষে কখন হয় জানো? নরমালি ধরো অনেকগুলা ঘটনা ঘটলো, একদম শেষে গিয়ে ফলাফল, চূড়ান্ত ফলাফল বুঝাতে এট লাস্ট, ফাইনালি বা ইন দ্য এন্ড এগুলো ব্যবহার করি। সেখানে কিন্তু চূড়ান্ত ফলাফল বুঝাচ্ছে না, এটা ২ টা কাজ বুঝাইছে। যে একটা কাজে সে অ্যাসাইনমেন্ট শেষ করছে, পরের ধাপে সে তার প্রজেক্টের কাজ শুরু করছে। তাহলে পাশাপাশি ২ টা কাজ হইছে। তাহলে একটা কাজের পর আরেকটা কাজ শুরু করলে কি করব? নেক্সট বসাবো। ঠিক আছে? কারা, কারা সঠিক উত্তর দিয়েছে একটু দেখি। সাথী, তারপরে হচ্ছে তানভীর মাহতাব, জায়েদ, তাজ, আনিসা, সাদিক, তাসফির। আচ্ছা সবার নাম পড়ব না। নাম পড়লে আসলে সময় নষ্ট হবে। সো আমি নাম পড়তে চাচ্ছি না। কারোই নাম পড়ুক না। সবাইকে ধন্যবাদ। যারা পারছো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে? এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই। তোমরা যথেষ্ট বড় বাচ্চা-কাচ্চা এখন। মানে বড় বাচ্চা-কাচ্চা মানে তোমরা বড়। এখন আর বাচ্চা-কাচ্চা নাই। কলেজে উঠে গেছো, সো তোমাদের ম্যাচিউর হইতে হবে। ঠিক আছে? নাম পড়া নিয়ে বাচ্চা-কাচ্চারা কথাবার্তা বলবে। সো সবাই বুঝতে পারছো? ব্যাখ্যাটা বুঝতে পারছো? ওকে। পরেরটা দেখো, অন দ্য আদার হ্যান্ড, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই যে জিনিসগুলো তোমাদেরকে আমি পড়াচ্ছি, আমি কিছুদিন আগে IELTS দিছিলাম। IELTS এক্সামের ক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসগুলো খুবই ব্যবহার করতে হইছে। সেটা IELTS এর রাইটিং এর ক্ষেত্রে, IELTS এর স্পিকিং এর ক্ষেত্রে সব জায়গায় এগুলা ব্যবহার করতে হইছে। অর্থাৎ ইংরেজি ভাষায় এই কানেক্টরস এর আরো অনেকগুলা নাম আছে। লিঙ্কার্স, কি নাম আছে? লিঙ্কার্স। আবার এগুলাকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ড। কি বলা হয়? ট্রানজিশনাল। ট্রানজিশনাল ওয়ার্ড মানে কি? একটা ঘটনা থেকে অন্য ঘটনায় যাওয়া। এক ঘটনা থেকে অন্য ঘটনায় যাওয়া। তার মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া। তাহলে সেটাকে বলা হয় ট্রানজিশন। তাহলে ট্রানজিশন যে শব্দের দ্বারা ঘটে তাদেরকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ড, তাই না? ওকে। আ আচ্ছা পরেরটা। আমার রেজাল্ট হচ্ছে IELTS এ হচ্ছে আমি রিডিং এ পেয়েছি ৮.৫, ওভারঅল পেয়েছি হচ্ছে ৭.৫। আচ্ছা। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এগুলা দ্বারা কি বোঝায়? বিপরীত ঘটনা বোঝায়। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি দ্বারা কি বোঝায়? বিপরীত ঘটনা। ধরো আমি বললাম যে they are two brothers. The first brother is very smart. On the other hand, the second brother is very unsmart. তার মানে আমি যদি কি করি? ২ টা বিপরীত ঘটনা বোঝাই। তাহলে ২ টা ভাই, একটা ভাই অনেক স্মার্ট, অন দ্য কন্ট্রারি আরেকটা ভাই একটু হালকা কি? একটু বোকা। ঠিক আছে? সো এই দেখো, মেসি স্কোরড 3 গোলস। রোনালদো ভক্তরা আ এর এর আ বদলে রোনালদো, নেইমার, এমবাপ্পে যেকোনো কিছু বসাইতে পারো। এটা যে লিখছে তালহা সে হয়তো মেসি ফ্যান। আমি কিন্তু লিখি নাই। ঠিক আছে? তাহলে মেসি ৩ টা গোল স্কোর করলো। অন দ্য আদার হ্যান্ড ডি মারিয়া সে আরেকটা প্লেয়ার। তাহলে অপর পক্ষে সে কি করলো? ২ টা গোল করলো। তাহলে বিপরীতধর্মী ২ টা ঘটনা। বিপরীতধর্মী কেন হইলো? ও ৩ টা করছে, ও ২ টা করছে। এই আরকি। ঠিক আছে। এট দ্য সেম টাইম, এট দ্যাট টাইম খুবই গুরুত্বপূর্ণ।
একই সময়ে অথবা সেই সময়ে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আই ওয়াজ ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছিলাম। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টেড টু এন্টার ইনটু মাই রুম। তার মানে একই সময়ে যদি দুটো ঘটনা ঘটে, সেম মোমেন্টে দুটা ঘটনা ঘটে, ঠিক আছে? সাজ্জাতুল লিখেছে, ভাইয়া আমি যে ইংরেজির কিছুই বুঝি না। ইংরেজির কিছু বোঝো না জন্যই তো ক্লাস করতে আসছো টাকা দিয়ে, তাই না? সো ইংরেজির কিছু বুঝবা, এখন বুঝবা, মনোযোগ দাও। মনে রাখবা তোমাদেরকে আমরা কিন্তু 0 থেকে শুরু করাচ্ছি। বলতেছি না যে এটা কেন পারো না, ওইটা কেন পারো না। সো মনোযোগ দাও। হতাশ হওয়া যাবে না। চেষ্টা করে লেগে থাকতে হবে, রাইট? ঠিক আছে। ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে হচ্ছে কারণ প্রকাশে। ইন অর্ডার টু মানে কি? এটা বাংলায় যাতে। বাংলায় এর অর্থ কি? যাতে। যেমন ধরো, আই ওয়ার্ক হার্ড in order to get success, in order to get success, আমি কঠোর পরিশ্রম করেছিলাম যাতে সাকসেস পাই। বোঝা গেছে? ওই যে আরো একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, ইন অর্ডার টু গেট আ গুড জব, ভালো একটা জব পেতে হলে ইউ হ্যাভ টু স্টাডি মোর। তাহলে কোন একটা কিছু করতে হলে তোমার কি করতে হবে, সেই কারণটা বুঝাইলে ইন অর্ডার টু বোঝায়। এটা করো যাতে এটা হয়। বোঝা গেছে? ওকে। এরপর বাট বা সারপ্রাইজিংলি পুরোপুরি কিন্তু আলাদা, ইন অর্ডার টু থেকে আলাদা। বাট বা সারপ্রাইজিংলি হচ্ছে একদম বিপরীত ঘটনা বোঝায়। কি বোঝায়? একদম বিপরীত ঘটনা বোঝায়। দেখো, আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, আমি হচ্ছে একটা ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম। সারপ্রাইজিংলি মানে আকস্মিকভাবে। সারপ্রাইজিংলি মানে কি? যেটা হওয়ার কথা ছিল না। তার মানে এটা কি? বিপরীত ঘটনা। আকস্মিকভাবে আমার তার সাথে দেখা হয়ে গেল। বা ধরো, হি ওয়াজ অ্যান এভারেজ স্টুডেন্ট। এটা তোমাদের অনেকের জীবনের গল্প হতে পারে। হি ওয়াজ অ্যান এভারেজ স্টুডেন্ট। সারপ্রাইজিংলি হি মেড এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট। মানে এভারেজ স্টুডেন্টের তো এভারেজ রেজাল্ট করার কথা, বাট ঘটনা কি করছে? বিপরীত। সারপ্রাইজিংলি মানে আকস্মিকভাবে বা অবাক করার মতো বিষয় হলো যে হি মেড এ এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট, মানে হচ্ছে অনেক ভালো। অর্ডিনারি মানে সাধারণ, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। এই তোমরা সবাই কি বুঝতে পারছো কিনা কমেন্টস করে জানাও। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের এখানে যা উদাহরণ দেওয়া আছে সেইটার পাশাপাশি নিজেও অনেক উদাহরণ দিচ্ছি। হোসাইন লিখছে, ভাইয়া যা পড়ান সব বুঝি, বাট বাক্যের অর্থ মিলাতে পারি না। এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। গতকালকে আমাদের শিখবো জিতবো গ্রুপে একজন এরকম একটা পোস্ট দিছিল যে, ভাইয়া আমি ইন্টারমিডিয়েটের এইচএসসি 25 এর, ও তোমাদের বড় ভাই। এইচএসসি 25 এর প্রিপারেশন নিচ্ছি, সামনে আমার পরীক্ষা। তো আমি কি এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আনসার করব, মানে প্র্যাকটিস করবো, নাকি সবগুলো আনসার করব? তো শাওন ভাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে কোনটা গুরুত্বপূর্ণ নয়, এটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। সো তুমি সবগুলাই প্র্যাকটিস করবা। সো তোমাদের জেনারেশনের সমস্যাটা হচ্ছে তোমরা অনেক পটেনশিয়াল, বাট তোমরা অনেক কম পরিশ্রমী, অনেক মানে অনেক কম পরিশ্রমী। তোমরা কি বিলিভ করবা এইসব জিনিস কানেক্টরস আমি নিজে একসময় 5 বার 6 বার প্র্যাকটিস করছি, একই জিনিস বারবার লিখছি। আমি কিন্তু মানে ইংরেজিতে ভালো ছিলাম, খারাপ ছিলাম না। বাট তারপর আমি প্র্যাকটিস করতাম যাতে আমি একদম অনেক ভালো মার্কস পাই। সো পরিশ্রমে যেন তোমার কোনো ঘাটতি না থাকে। তুমি একটা জিনিস 10 বার করে লিখবা। একই বোর্ড কোয়েশ্চেন 5 বার খাতায় লিখে সলভ করবা। তোমার তখনই অর্থ বোঝা ধীরে ধীরে মাথায় আসবে। মনে রাখবা, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। তোমার থট প্রসেসটা তৈরি হতে আসলে সময় লাগবে। এটার জন্য তোমাকে প্রচুর ওইটার পিছনে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেই একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে যাবে, হ্যাঁ? ওকে। এখন দেখো এই পোল নাম্বার 3, দ্য টিচার ওয়াজ এক্সপ্লেইনিং দ্য টপিক ইন দ্য ক্লাসরুম। শিক্ষক ক্লাসে কি বোঝাচ্ছিলেন? টপিকটি বোঝাচ্ছিলেন। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা। এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। ড্যাশ দ্য স্টুডেন্টস ইন দ্য হলওয়ে ওয়ার মেকিং নয়েজ। হলওয়ে মানে হচ্ছে ধরো ওই ক্লাসরুমের বাইরে যে বারান্দাটা থাকে সেটাকে বলে হলওয়ে। তাহলে টিচার ক্লাসে একটা জিনিস বোঝাচ্ছিল আর স্টুডেন্টরা কি করতেছিল? শব্দ করতেছিল। এখন দেখো, দুইটা ঘটনা কি পাশাপাশি ঘটতেছে না? যে শিক্ষক যে সময়ে বোঝাচ্ছিল, স্টুডেন্টরা সেই সময়েই ধরো ওই যে পাশের রুমে ক্লাস অনেক সময় বন্ধ থাকে বা টিচার আসতে দেরি হয়। এক রুমে টিচার বুঝাইতেছে, এরকম তোমাদের অনেক সময় হয়েছে না স্কুল কলেজে? আমাদের স্কুল কলেজে হয়তো এক রুমে টিচার ক্লাস নিচ্ছে, পাশের রুমে ব্যাপক হইচই, কারণ স্যার আসে নাই। পরে এই রুম থেকে স্যার গিয়ে সবাইকে গিয়ে বকা দিয়ে আসে। এটার আনসার কি হবে?
একই সময়ে ঘটছে, তাই না? এট দ্য সেম টাইম হবে, রাইট? এট দ্য সেম টাইম কেন? কারণ দুইটা ঘটনা কিন্তু পাশাপাশি একই সময়ে ঘটছে। টিচার যে সময়ে কি করতেছিল, ঘটনাটা বুঝাচ্ছিল, ঘটনা শেষ হওয়ার পর কি বুঝাবে, মানে ইয়ে করবে, তোমার সাউন্ড করবে না, একই সময়ে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একই সময়ে। আচ্ছা, লেস্ট মানে হচ্ছে পাছে ভয় হয়, তাহলে এটাও তো হবে না। ফাইনালি মানে তো কোনো ঘটনার চূড়ান্ত পরিণতি বোঝাবে, তাহলে এটাও হবে না। তাহলে বাদ দিয়ে দিয়েও কিন্তু আমরা আনসার করতে পারি। ঠিক আছে? ওকে, অনেক পার্সেন্ট আনসার এবার আসছে। অনেকেই ভালো আনসার করছো। ভালো বুঝতেছো তোমরা। তোমরা ভালো বুঝলে তখন একটা শান্তি লাগে কিন্তু বুকের মধ্যে। যে না, যা বুঝাইতেছি, এই যে দেখা যাচ্ছে অনেকে আনসার করতে পারতেছে। পার্সেন্টেজ আরো বাড়বে। তোমরা অধিকাংশই পারবা। যারা পারবা না, প্লিজ হতাশ হইও না। অনেক ভালো স্টুডেন্ট কিন্তু কানেক্টর শুরুতে বুঝে না। ২টা ৩টা ক্লাস লাগে। ঠিক আছে? এই যে অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রকৃতপক্ষে। কারণ প্রকৃতপক্ষে এটার অনেকগুলো সিনোনিম আছে। ইনডিড, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, ইনডিড মানে প্রকৃতপক্ষে। ঠিক আছে? আচ্ছা। ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, একটু আলাদা অর্থ এটার। ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে, বা খাতায় লিখে নিতে পারো কিন্তু। এগুলা কিন্তু বইয়ের মধ্যে পাবা না সবসময়। তাহলে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে। আর আফটার অল মানে হচ্ছে মোটের উপর। কিন্তু এগুলা একই ধরনের অর্থ দেয় অনেক সময়। আফটার অল মানে হচ্ছে মোটের উপরে। আমি একদম সঠিক বাংলাটা লিখে দিলাম সবগুলো আলাদা করে। ওকে। দেখো, সবগুলোর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। কারণ উদ্ঘাটনে, এই গড়াটা গুরুত্বপূর্ণ। প্রকৃত কারণ উদ্ঘাটনে এগুলো ব্যবহৃত হয়। তার মানে কোনো একটা ঘটনা কেন ঘটছে, হোয়াই দিস ইজ হ্যাপেন্ড, এইটা বের করতে আসলে ব্যবহার করা হয়। আই থট হি ইজ আ গুড ম্যান, অ্যাকচুয়ালি হি ইজ আ লায়ার। আমি ভেবেছিলাম যে সে একজন ভালো মানুষ, অ্যাকচুয়ালি। তাহলে দেখো, আমি যা ভেবেছিলাম সেটার সাথে কি মিলছে? মিলে নাই। তাহলে আমি ভাবছিলাম ভালো মানুষ, কিন্তু সে আসলে একজন মিথ্যাবাদী। বোঝা গেছে? ইভেন মানে হচ্ছে পর্যন্ত, এরকম বুঝায়। সামটাইমস বা ইউজুয়ালি মানে হচ্ছে মাঝে মাঝে ঘটে। একটা বিখ্যাত গান আছে না রবীন্দ্রনাথের, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মানে তারা কিন্তু প্রেমিকাকে বলে নাই। আজকালকে দেখি যে এটা পোস্ট দেয়, এরা প্রেমিকাকে ডেডিকেট করে, প্রেমিককে ডেডিকেট করে না। মাঝে মাঝে তব দেখা পাই, রবীন্দ্রনাথ হচ্ছে ঈশ্বরকে বলছে, আল্লাহকে বলছে যে তোমার কথা আমার মাঝে মধ্যে স্মরণ হয়, প্রত্যেকদিন কারো স্মরণ হয় না। হ্যাঁ, ওটাকে আমরা রোমান্টিক বানাই ফেলছি। যাই হোক, গানের অনেক ধরনের অর্থ হয়। সামটাইমস আই উইশ টু ওয়াচ আ হরর মুভি। একজন মানুষ তো প্রত্যেকদিন আসলে ভূতের মুভি দেখতে পারে না। তাহলে মাঝে মধ্যে কিন্তু ইচ্ছা হয় যে একটু ভয় পেলে পাই, তবু একটু সবাই মিলে চলে একটু ভূতের মুভি দেখি। তারপরে বাথরুমে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? এরকম কিন্তু অনেক সময় হয়। ঠিক আছে। আনডাউটেডলি বা নো ডাউট। আনডাউটেডলি মানে নিঃসন্দেহভাবে বা সন্দেহাতীতভাবে। সন্দেহাতীতভাবে মানে এটার উপরে কোনো আর সন্দেহই নাই। নো ডাউট। নিশ্চিত করে বলা যায়। আনডাউটেডলি। আচ্ছা, যেমন হিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট রেকর্ড ইজ অবভিয়াস। তার অতীতকালের এবং বর্তমানকালের রেকর্ড হচ্ছে অবভিয়াস, মানে হচ্ছে ভালো, পারফেক্ট। আনডাউটেডলি তাই বলাই যায়। তার অতীতের ঘটনা, তার অতীতের রেকর্ড এবং বর্তমানের রেকর্ড দিয়ে দেখলাম যে সে খুব ভালো মানুষ। তাহলে আনডাউটেডলি নিশ্চিত করে বলা যায় যে হি উইল বিকাম আ ডক্টর ইন ফিউচার। মানে রেজাল্ট দেখলে বলা যায় না একটা স্টুডেন্টের পটেনশিয়ালিটি দেখে, বেসিক দেখে যে ও আসলে মেডিকেলে চান্স পাবে কি পাবে না। অবশ্যই সেটা ভাগ্যের উপরে, বাট কিন্তু অনেক সময় দেখেও বোঝা যায়, তাই না? ওকে। সো অনেক হরর মুভির ফ্যান দেখতে পারতেছি। কার কি ফেভারিট হরর মুভি জানাও? আমার কিন্তু যে অ্যানাবেল নামে একটা মুভি ছিল, কিন্তু এটা খুব ফেভারিট। ভূতের একটা পুতুল থাকে, অ্যানাবেল ক্রিয়েশন। আমরা সব ভাই বোনরা মিলে দেখছিলাম, খুবই ভয় লাগছিল। আমি ভূতের মুভি দেখে প্রচন্ড ভয় পাই। আমি বলব না যে ভয় পাই না, বাট আমার মজা লাগে আরকি। ভয়ও পাই, আবার মজাও লাগে। মানে একই সাথে ২ টা অনুভূতি হয়। দেন আফটার দ্যাট, এট লাস্ট, আফটার এ হোয়াইল। এগুলা দ্বারা হচ্ছে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা। ওই যে ফার্স্টলি, সেকেন্ডলি বাদ দিয়ে, ধরো পাশাপাশি ২ টা ৩ টা ঘটনা যদি ঘটে, তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি ব্যবহার করি। এখন পাশাপাশি ২ টা ঘটনা ঘটছে, এরপর আর কিছু ঘটে নাই। তখন কিন্তু আমরা ওই দেন, ধরো আমি বললাম যে উম I wake up from bed, then I went to washroom, বা then I took a shower. তাহলে পাশাপাশি ২ টা ঘটনা, সেক্ষেত্রে আমরা then বা after that ব্যবহার করব, বা at last ব্যবহার করব। যেমন at first I took a coffee, প্রথমে আমি একটা কফি খেলাম, at first পরে কমা হবে। After that, তারপরে আমি একটা আইসক্রিম কিনলাম, I bought an ice cream.
আইসক্রিম লাভার কারা কারা আছো? সো দেখো কফি খেয়ে আবার আইসক্রিমও খাইছে, কি একটা অবস্থা। কানেক্টরস আচ্ছা, পরেরটা দ্যাট ইজ ওয়াই ফর দিস রিজন, এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা হচ্ছে তোমার কোন কারণে হয়েছে, কোন কারণে ঘটনাটি ঘটেছে, কোন কারণে, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটার অর্থ তোমার বোঝা লাগবে, না হলে কিন্তু আনসার করতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়বা, ঠিক আছে? তাহলে কোন কারণে ঘটনাটি ঘটেছে তার ব্যাখ্যা। আচ্ছা, ওই যে লিখছে পূর্বের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য, মানে ধারাবাহিকতা বুঝাতে। দ্য প্লেস ওয়াজ ভেরি নয়েজি, জায়গাটা ছিল কোলাহলপূর্ণ। দ্যাটস ওয়াই আই লেফট দ্য প্লেস। তাহলে দেখো আগের ঘটনা সাথে পরের ঘটনার কারণের সাথে কিন্তু ফলাফলের কি আছে, মিল আছে। তাহলে এটা হচ্ছে কারণ, প্লেসটা কি, নয়েজিটা হচ্ছে কারণ, আর ফলাফলটা কি, আমি জায়গাটা ছেড়ে চলে গেলাম। তাহলে এটা হচ্ছে ফলাফল। বুঝা গেছে ঘটনাটা? অ্যাজ সিন্স কারণ বর্ণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন অ্যাজ ইউ আর ক্যাপাবল ইউ ক্যান ডু দিস। তার মানে অ্যাজ মানে হচ্ছে যেহেতু, অ্যাজ এর কিন্তু অনেকগুলো অর্থ হয়, যেহেতুও হয় ফলেও হয়, যেহেতুও হয় ফলেও হয়। অ্যাজ ইউ আর ক্যাপাবল ইউ ক্যান ডু দিস, যেহেতু তুমি ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম, ক্যাপাবল মানে কি সক্ষম, ইউ ক্যান ডু দিস তাহলে তুমি সেটা করতে পারবা। নাউডেস, নাও অ্যাট প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমানের ঘটনা, কি বোঝায়? বর্তমানের ঘটনা বোঝায়। তাই দেখো আমি কিন্তু শুধু মেসি ফ্যানদেরকে স্যাটিসফাই করবো তা না, এই যে দেখো রোনালদো ফ্যানদেরকেও আমি ইয়ে করছি। রোনালদোর একটা সুন্দর এক্সপ্রেশন দেওয়া আছে না, নাউডেস করোনা ভাইরাস হ্যাজ বিকাম আ বাজওয়ার্ড, বা নাউডেস ডক্টর ইউনুস হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, তাই না? বা ইন্ডিয়া হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অনেক ইস্যু চলতেছে, সো এটা নিয়েও আমরা বলতে পারি। সো বাজওয়ার্ড মানে হচ্ছে যেটা হচ্ছে আলোচনার বিষয়, বাজওয়ার্ড মানে হচ্ছে আলোচনার বস্তু। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, খুব সুন্দর একটা কথা। ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। দেয়ার আর মেনি বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ। রোনালদো বাংলাদেশের এই বিউটিফুল প্লেসের কথা শুনে এরকম সুন্দর এক্সপ্রেশন দিয়েছে। ফর এক্সাম্পল বা লিখতে পারো কি ফর ইনস্ট্যান্স, ফর স্ট্যান্স। আমি তোমাদেরকে কানেক্টরের সবচেয়ে ভালো ব্যবহার কোথায় করতে বলবো? যারা মেসেঞ্জার ইউজ করো, এখন বললেও তো তোমরা আমি আমার কথা শুনবা না, মেসেঞ্জার ব্যবহার করা বাদ দিবা না, চ্যাট করবাই, ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে পারো। সো এই চ্যাটের ক্ষেত্রে তোমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ফার্স্টলি, ফার্স্ট অফ অল এইরকম ফ্রেন্ডরা নিজেরাই ব্যবহার করে দেখতে পারো কথার মধ্যে। এবং মনে রাখবা ইংরেজি লেখা প্র্যাকটিস করাটা একটা বড় আর্ট, এবং এটা তুমি সবচেয়ে ভালো করতে পারো। আমি এখনকার যুগের স্টুডেন্টদেরকে বলি খাতা কলম তো তোমরা খুব কম ব্যবহার করো, সো মেসেঞ্জারে করতে পারো। চ্যাট করতেছো, এটাকে ইউটিলাইজ করো। আমিও কিন্তু এভাবে অনেক করছি, ঠিক আছে? অনেক কাজে দেয় এগুলা। সো পোল নাম্বার 4, এটা পোল নাম্বার 3 না, পোল নাম্বার 4, ড্যাশ কন্ট্রোলিং ট্রাফিক জ্যাম ইজ আ বার্নিং কোয়েশ্চেন। তাহলে ট্রাফিক বার্নিং কোয়েশ্চেন মানে হচ্ছে একটা খুবই আলোচ্য ঘটনা বা আলোচনার দাবিদার। তাহলে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করা একটা আলোচ্য ঘটনা। তাহলে কি হবে এটার আনসার? অ্যাট লাস্ট আছে, অন দ্য কন্ট্রারি আছে, নাও এ ডেইজ আছে, অ্যাট অল আছে। একটু আগে বুঝাইছি কি বুঝাচ্ছে, সেন্সটা বুঝে সবাই আনসার করে। একটু সময় দিলাম। ড্যাশ কন্ট্রোলিং ট্রাফিক জ্যাম ইজ আ বার্নিং কোয়েশ্চেন। ফাহাদকে ফোন দিয়ে একটা গ্রিন টি দিয়ে যেতে বলেন। তাহলে কি হবে আনসার? কি হবে? কি হবে? নাও এ ডেইজ, তাই না? বর্তমান যুগে, বর্তমান যুগে। এটার আনসার কিন্তু অনেকেই পেরেছে, অনেকে কিন্তু পারো নাই। দেখো ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কন্ট্রোল, এটা তো বর্তমানে ট্রাফিক জ্যামের অবস্থা অনেক খারাপ এরকমই তো বুঝাচ্ছে, তাই না? আর ঢাকা শহরে আসলে বুঝবা ট্রাফিক জ্যামের কি অবস্থা। এবং মনে রাখবা এই কন্ট্রোল ভার্বের সাথে আইন যুক্ত করছে। কোনো কিছুর কিন্তু তোমার বর্তমানের ঘটনা বুঝাইতে আমরা কিন্তু কন্টিনিউয়াস ব্যবহার করি। কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করি? বর্তমানের ঘটনা বোঝাতে। তাহলে কিন্তু তোমাকে ইন্ডিকেটর দিয়েই দিছে যে ভাইয়া ঘটনাটা চলমান। তাহলে নাও, নাও এট দিস মোমেন্ট, এগুলা দ্বারা তো চলমান বর্তমানের ঘটনা বোঝায়। তাহলে কি হবে? নাও এ ডেইজ হবে। সবাই বুঝতে পারছি? কমেন্টে জানাই। যাদের পোলে আনসার দিতে সমস্যা হবে কমেন্টে আনসার দিব, তাইলেই হবে।
নাম বলে টাইম ওয়েস্ট হবে। আমি তোমাদের ক্ষতি করব না। তোমাদের ২০ জনের নাম বলতে পারলাম আমি। এখানে হাজার স্টুডেন্ট ক্লাস করতেছো। তারপরে হচ্ছে কি হইলো? তারপরে হচ্ছে বাকিরাও মন খারাপ করবে আর টাইম ওয়েস্ট হবে। কোনো দরকার নাই। ইয়া আমার গ্রিন টি পছন্দ। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার গলায় খুবই সমস্যা। সকালে এমন অবস্থা হইছে যে তোমাদের এই যে আব্দুল্লাহ আল মেহেদী ভাই আছে বাংলার। তো উনি আর আমি হচ্ছে শাহাবুদ্দিন পার্কে দৌড়াই একসাথে। তো ভাইয়া সকালে আমাকে ফোন দিছে দৌড়ানোর জন্য। মানে আমি যে ফোনটা রিসিভ করে কথা বলবো, আমার গলা দিয়ে কথা বের হচ্ছিল না। গলা ভেঙে গেছে আমার গত পরশুদিন থেকে। সো আমি খুবই টেনশনে ছিলাম যে আজকে ক্লাসও নিতে পারবো কিনা। হ্যাঁ, বাট মনে হয়েছে তারপর যে আল্লাহ চাইলে হয়তো নিতে পারবো, নিতে পারতেছি। বাট কষ্ট হচ্ছে কথা বলতে। ওকে। তারপরেও তোমাদের ক্লাস দেওয়া মিস দেই নাই। কারণ এইচএসসি 26 এর ক্লাস নেওয়া আমি বলছি তোমাদের ক্লাস করতে আমি অনেক পছন্দ করি। কজ তোমাদেরকে একদম আমরা শুরু থেকে গড়তেছি। তোমরা তোমাদের এইচএসসি জার্নিটা শুরু থেকে আমাদের উপর আস্থা রাখছো। সো শিক্ষতে এসে আমি ১ম এই ব্যাচটাকেই পাইছি যাদেরকে আমি একদম শুরু থেকে গড়তেছি। আ অনেকে আছো হয়তো এই ব্যাচের অনেকে আমার 10 মিনিট স্কুলের স্টুডেন্ট ছিলা। যাই হোক, সো যেহেতু তোমাদের একদম 0 থেকে শুরু করতেছি তোমাদের কোন ক্লাস আমি পারতপক্ষে মিস দিতে চাই না। ইফ বা আনলেস মানে যদি, তাই না? শর্ত বোঝায়। দেখো এই লোকটার আ অনেক জোস একটা লোক না? অনেকটা এনাম ভাইয়ের মতো চেহারা। এনাম ভাইকে একটা টুপি পরে দিলে কিন্তু এরকম লাগবে, তাই না? এটা হচ্ছে এনাম ভাই। ওকে। সো এই শর্ত প্রকাশের ক্ষেত্রে মনে করি এনাম ভাইকে আমি বললাম যে, "ভাই শিখর সব স্টুডেন্টকে একটা করে বার্গার খাওয়ান।" এনাম ভাই বলল যে, "If they can be first at their class, I will give them a burger." সো এই যে শর্ত বুঝাইলো। বা if you work out more, তুমি যদি এই যে দৌড়াদৌড়ি করো বেশি, you will become a better gymnast. তুমি কি হবা? তাহলে শর্ত। তাহলে জিমন্যাস্ট হওয়ার শর্ত কি? তোমারে ওয়ার্কআউট মানে হচ্ছে দৌড়ঝাঁপ করতে হবে। জিমন্যাস্ট মানে হচ্ছে মানে যারা ক্রীড়াবিদ। জিমন্যাস্ট মানে জিমন্যাস্টিক একটা খেলা। হ্যাঁ? শারীরিক কসরত প্রদর্শন করে। এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। এক্সেপ্ট মানে হচ্ছে এটা ছাড়া ওটা এরকম বোঝায়। এক্সেপ্ট ইউ তোমাকে ছাড়া অল আর গোইং বেটার ইন মাই লাইফ। মানে তুমি ছাড়া আমার জীবনে সবাই ভালো। এইটা দিবা তোমরা বিয়ে হওয়ার পরে। বউরা স্বামীরে দিবা, স্বামীরা বউরে দিবা। তাই না? ওকে, ওকে। অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। কোন মত অথবা ঘটনার অনুসারে বর্ণনা করতে। মানে হচ্ছে আ ধরো বলে না যে সংবাদ অনুসারে, খবরে পাওয়া তথ্য মতে। এই যে তথ্য মতে বা খবর অনুসারে মানে কোন ঘটনার রেফারেন্স থেকে আমরা যে কথাটা বলি সেটাকে বলে অ্যাকর্ডিংলি। যেমন অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিকস মানে আ পরিসংখ্যানের ভিত্তিতে, পরিসংখ্যানের ভিত্তিতে মেসি ইস দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। আমি কিন্তু বলি নাই। কে বলছে? স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তোমরা যারা রোনালদোর ফ্যান এখানে রোনালদো লিখতে পারো। যারা এমবাপ্পের ফ্যান এমবাপ্পে লিখতে পারো, রোনালদোর কথা লিখতে পারো, নেইমারের কথা লিখতে পারো। আচ্ছা। অ্যাজ এ রিজাল্ট ফাইনালি দেয়ারফর কনসিকুয়েন্টলি এই লাইনগুলা খুবই বারবার আসে। সো এগুলা ঝাড়া মুখস্থ করে ফেলবা। এই যে ফাইনালি কনসিকুয়েন্টলি এগুলা কি করবা? মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? এই যে অ্যাকর্ডিং টু ক্যালকুলেশনস এটা জোস লাগতেছে কিন্তু দেখতে। আচ্ছা। তাইলে ফাইনালি উই ওন দ্য লটারি। হয়তো অনেকবার লটারির টিকিট কাটছে, চূড়ান্তভাবে সে লটারিটা জিতছে। অলদো তোমরা জানো যে কোন ঘটনার আ যদিও বুঝাতে, কি বুঝাতে? যদিও বুঝাতে, যদিও বুঝাতে ব্যবহৃত হয়। একজন লিখছে এটা কি শুভ ভাই? শুভ ভাইয়ের চুল কিন্তু অনেকটা এরকম। তাহলে লিখে ফেলি এরা সত্যি শুভ ভাই। না শুভ ভাই হুজুর মানুষ, শুভ ভাইকে তাহলে তো এখানে একটু দাড়ি দিয়ে দেওয়া লাগতো, তাই না? এটা এখন শুভ ভাই হইছে। আচ্ছা ঠিক আছে। শুভ ভাই তো ক্যালকুলেশন পড়াবে। নাকি জিমি ভাই পড়াবে? আচ্ছা। দোয়ালদো যদিও বা তবু এমন ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সাম্পল দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ওই যে বলছিলাম ক্লাসের শুরুতেই। বাটের পরিবর্তে ব্যবহৃত হয়। কিসের পরিবর্তে ব্যবহৃত হয়? বাটের পরিবর্তে দো ব্যবহৃত হয়। ঠিক আছে? অ্যা আচ্ছা। চলো এবার প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন সলভ। অনেক পড়লাম। এখন কি করতে হবে? একটু সলভ করতে হবে। দেখি তোমাদের দৌড় কতটুকু? দৌড় কতটুকু তোমাদের? বোঝার দৌড় কতটুকু? ১ম টা আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিব। তোমরা আনসার দিতে পারলে বোনাস, না দিতে পারলে আমি কোনো রাগ করব না। ঠিক আছে? ১ম দিন কোনো রাগ নাই। আমি সুন্দর করে ধরে বুঝাই দিব। এটা হচ্ছে সেই বিখ্যাত একটা গল্প ছিল, ঈশপের গল্প। ওই যে ফড়িং আর ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। ঘাস ফড়িংটা হচ্ছে তোমাদের মতো। প্যারা নাই ব্রো চিল। আমরা একদম এইচএসসি পরীক্ষার আগের ৬ মাস পরে ফাটায় দিব। এখন পড়াশোনা করার দরকার নাই। চলো আমরা পার্কে ঘুরতে যাই, আমরা একটু গেমস খেলি,
আমরা একটু ফেসবুক চালাই, তাই না? সো ওই গ্রাসহপারটা ওইরকম ছিল, আর পিঁপড়া ছিল অনেক হার্ড ওয়ার্কিং, সে ইন্টারমিডিয়েটের একদম শুরুর দিন থেকে পড়াশোনা করতো। তো গ্রাসহপার কি হইলো, টেস্ট পরীক্ষার আগে গিয়ে দেখলো যে একদম ওর অবস্থা খুবই খারাপ। তখন সে পিঁপড়ার কাছে গেল যে, পিঁপড়া ভাই আমারে বুঝাই দাও। পিঁপড়া তখন বলল, ধুর বেটা, সামনে টেস্ট পরীক্ষা, আচ্ছা নে তোরে আমি 5টা অঙ্ক বুঝাই দিলাম। কিন্তু পিঁপড়া কি মানে ও যে জিনিস 1 বছরে পড়েনি ওরে একদিনে বুঝাইতে পারবে, 1 সপ্তাহে বুঝাইতে পারবে? পারে না। সো গ্রাসহপার কিন্তু দিন শেষে ওই যে খুব ঝামেলায় পড়ে। ঠিক আছে? এটা তোমাদের আলোকে বললাম আরকি। ব্যাপারটা হচ্ছে যে ওই তুমি সময়ের কাজ সময় না করলে কি ঘটে, সেইটা এই গল্পেতে সুন্দর করে আছে। ১ম এ আছে, once there lived a grasshopper and an ant. একসময় একটা ঘাসফড়িং এবং একটা পিঁপড়া বাস করত। The ant was hard working. পিঁপড়াটা ছিল খুবই কঠোর পরিশ্রমী। ড্যাশ দ্য গ্রাসহপার ওয়াজ লেজি। তাহলে দেখো ভাইয়ারা, এখানে আছে হার্ড ওয়ার্কিং, একজনের বৈশিষ্ট্য, আরেকজনের বৈশিষ্ট্য লেজি। তাহলে ২ টা বিপরীত ঘটনা প্রকাশ করতেছে। তখন আমরা কি দিব? অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি। কি দিব? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। তাই না? রাইট? সবাই লিখছে কিন্তু। বাট লিখলেও হবে। বাট লিখলেও হবে, বাট লিখলেও হবে। বা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি লিখলে হবে। এই যে লিখছে কিন্তু দেখো। বাট বা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি। যারা এটা লিখছো তারা কিন্তু ধরতে পারছো যে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা কি অপোজিট। দ্য হার্ড ওয়ার্কিং, এটা লেজি। ড্যাশ হি আইডলড অ্যাওয়ে হিজ টাইম ড্যান্সিং এন্ড স্লিপিং। সে হচ্ছে আইডলড অ্যাওয়ে মানে হচ্ছে অলসভাবে পার করে দেওয়া। আইডলড অ্যাওয়ে মানে অলসভাবে পার করে দেওয়া। তুমি আইডলড অ্যাওয়ে করছো কিনা ভাবো। হ্যাঁ, সে নেচে আর ঘুমায়ে সময় কাটায় দিত কে? এই ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িং কি করত? সে লেজি ছিল। লেজি থাকার কারণে সে হচ্ছে শুধু নাচতো আমাদের জিমি ভাইয়ের মতো, আর কি করত? ঘুমায়ে কেটে দিত, টাইম কেটে দিত, তাই না? জিমি ভাইয়ের নিয়ে কিছুদিন আগে একটা মিম ভাইরাল হইল না? যে বোঝার সময় ইয়ে, আর যখন হচ্ছে কিছু বুঝি না তখন কান্নাকাটি করতেছে। ঐরকম অবস্থা। ওই ঘাসফড়িং এর ওই অবস্থা হইছে। তাইলে ঘাসফড়িং কি করত? সে যেহেতু লেজি ছিল, তাইলে এটা কোনো ঘটনার ফলাফল বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে ভাইয়া? ঘটনার ফলাফল বুঝাইতেছে, তাই না? ওকে। তাহলে দেখো, ১ম টাতে বিপরীত ঘটনা বুঝাইছিল। কিন্তু এখানে কি? ও লেজি, তাই সে শুয়ে বসে, আইডল টাইম মানে শুয়ে বসে পার করা, সময় পার করে। তাহলে এখানে কোন কানেক্টরস টা আমরা ব্যবহার করব? একজন লিখছে দ্যাটস ওয়াই, একজন লিখছে বিসাইডস। না, বিসাইডস হবে না। এটা কনসিকুয়েন্টলি হতে পারে, সো হতে পারে, দেয়ারফর হতে পারে। অনেক সুন্দর, সুন্দর আনসার লিখতেছে। মোর ওভার হবে? মোর ওভার হবে না। সো দেখো, সো দেয়ারফর আমি বলে ফেলছিলাম। সাথে আছে হেন্স। হেন্স মানে হচ্ছে তাই। তাহলে সবগুলা কি বোঝাচ্ছে? ঘটনার ফলাফল। তুমি আইলসা, তাই তুমি শুয়ে বসে সময় কাটাও। তাহলে তোমাদের কারো অবস্থা যেন ঘাসফড়িং এর মতো না হয়, তাই না? আচ্ছা। ড্যাশ হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। দেখো কি একটা অবস্থা, নিজেও পড়ে না, ওই যে তোমাদের সেই বন্ধুর মতো। এই ব্রো, এত পড়াশোনা করে কি হবে? এখন কেবল ফার্স্ট ইয়ারে, চলো একটু আমরা চিল করি, গেমস খেলি। সো এই অবস্থা যেন না হয়। ওই ঘাসফড়িং কি করছে? সে নিজে তো অলসের অলস, সে আবার পিঁপড়ারে বলতেছে যে এত কাজ কইরা কি হবে? কিন্তু বুঝবে কিন্তু টেস্ট পরীক্ষার সময়, তাই না? অনেকে লিখছে অ্যাজ এ রেজাল্ট। ভাই অ্যাজ এ রেজাল্ট কেমনে হয়? অ্যাজ এ রেজাল্ট হবে না, মোর ওভার হতে পারে বা বিসাইডস হতে পারে। সাব্বাস! বিসাইডস হতে পারে বা মোর ওভার হতে পারে। হ্যাঁ, অনেকে সঠিক আনসার দিচ্ছে কিন্তু। ইয়েস, অ্যাজ এ রেজাল্ট হবে না। অ্যাজ এ রেজাল্ট হবে না। দেখো, এই ঘটনার এটা একটা এক্সটেনশন, যে সে নিজে তো শুয়ে বসে কাটায়, পাশাপাশি সে পিঁপড়াকে বলে তোমার এত কাজ করার দরকার নাই। তাহলে এই ঘটনার একটা অতিরিক্ত অংশ। তাহলে মোরওভার বা বিসাইডস বা অলসো দিতে পারো। এই দেখো, মোরওভার, বিসাইডস বা ফার্দারমোর। আমি একটাও কি মুখস্থ করেছি? করি নাই। আমি জাস্ট মনে রাখতেছি অর্থ অনুযায়ী কোন জিনিসগুলা আসতে পারে। বোঝা গেছে? ওকে। পরেরটা, ড্যাশ দ্য অ্যান্ট পেইড নো হিড। নো হিড মানে হচ্ছে কর্ণপাত না করা। নো হিড মানে কি? কর্ণপাত না করা। অর্থাৎ কোনো কর্ণপাত করতো না। মানে পিঁপড়ার কথা, পিঁপড়া হচ্ছে ঘাসফড়িং এর কথা শুনতো না। শুনলে তো ওর অবস্থাও খারাপ হয়ে যাইত। তাহলে পে 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 নো হিড, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা মানে হচ্ছে মনোযোগ না দেওয়া, মানে পাত্তা না দেওয়া, কর্ণপাত না করা। তাহলে তাহলে কি হবে এটা? যদিও বলতো, তবুও সে তার কথা শুনতো না। অনেকে লিখছে বাট, অনেকে লিখছে অলদো। অলদো হবে, বাট হবে, বা হাউএভার হবে, বা এনিওয়ে হবে। মনে রাখবা, দো বা অলদো, দো বা অলদো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে হয়।
দো বা অলদো, দো বা না, দো অলদো হচ্ছে, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে হয়, ঠিকই আছে। দো বা অলদো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে হয়, আর বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। বাট কিসে হয়? কম্পাউন্ড সেন্টেন্স। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সো বাট বা হাউএভার বা এনিওয়ে দেওয়া যায়। আচ্ছা, ড্যাশ হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। সে তো ঘাস ফড়িং এর কথা শুনতোই না, সে আসন্ন শীতের জন্য খাবার সংগ্রহ করত। তার মানে ইউরোপের যে দেশগুলা, সে দেশগুলা কিন্তু প্রচন্ড পরিমাণে শীত পড়ে, এবং সেখানে হচ্ছে শীতের জন্য তারা ফসল জমিয়ে রাখে, কারণ শীতকালে কোনো ফসল হয় না, মাঠে তুষার পড়ে। তাহলে পিঁপড়ার কথা না শুনে কি করতেছিল সে? আসন্ন শীতের জন্য কি করতেছিল সে? আহ উম, খাবার জমায় রাখতেছিল পিঁপড়া, রাইট? হাউএভার, অনেকে লিখছে হাউএভার অন দ্য আদার হ্যান্ড। সো দেখো, হাউএভার অন দ্য আদার হ্যান্ড হবে না, রাদার বা ইনস্টিড। রাদার মানে হচ্ছে পরিবর্তে, রাদার বা ইনস্টিড মানে হচ্ছে বরঞ্চ, বরঞ্চ বা এর পরিবর্তে। মানে পিঁপড়ার ঘাস ফড়িং এর কথা শোনার পরিবর্তে বরং সে কি করতো? সে আসন্ন শীতের জন্য খাবার জমিয়ে রাখতো। আমি জানি এটা অনেকেরই হয় নাই। সো প্রথম অনেক কিছু দুই একটা মিস যাবে। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। ধীরে ধীরে তোমার ওই সেন্সটা আসবে। কোনটার বদলে কোনটা বসাবো? এই সেন্সটা আসতে কিন্তু টাইম লাগবে, হ্যাঁ? দেন হবে না, অবভিয়াসলি দেন হবে না। আচ্ছা, ড্যাশ দ্য উইন্টার কেম কভারিং এভরিথিং উইথ স্নো। মানে একসময় উইন্টার আসলো এবং সবকিছু ঢেকে গেল। তাহলে এটা একটা ঘটনার পরে আরেকটা ঘটনা বোঝাচ্ছে। মানে ঘটনার ধারাবাহিকতা বোঝাচ্ছে। তাহলে ইভেনচুয়ালি বা এরকম কিছু হতে পারে। এই দেখো, ইভেনচুয়ালি আমার একটা মনে ছিল, বা দেন হতে পারে, বা দেন হতে পারে। মানে দুইটা ঘটনার মধ্যে পাশাপাশি ঘটনা ঘটলে আমরা দেন বা ইভেনচুয়ালি ব্যবহার করি। সবাই পারছে, সবাই পারছে। ইভেনচুয়ালি, ফাইনালি, ফাইনালিও দিতে পারো, ফাইনালিও হবে, ফাইনালিও হবে, অ্যাট লাস্টও হবে, সবই হবে এখানে। আচ্ছা, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার, অর্থাৎ সারফেস মানে হচ্ছে ভূপৃষ্ঠ, মানে সমভূমি ঢেকে গেল সাদা তুষারে। ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। তাহলে দেখো, এইটা হচ্ছে ঘটনা, এইটা হচ্ছে ফলাফল। আমি তোমাদেরকে বলছিলাম কোন ঘটনার ফলাফল বুঝাইলে আমরা কি ব্যবহার করি? সো ব্যবহার করি বা অ্যাজ ব্যবহার করি, তাই না? যেহেতু পৃথিবী ঢেকে গেল তুষারে, হরিণ তো মনে করো ঘাস খায়, ও ঘাস কি আর খুঁজে পাবে? ঘাস তো ঢেকে গেছে। ও কিন্তু ঘাসগুলো সংরক্ষণ করে রাখতে পারতো ওর বাসায়, করে নাই। তাহলে দ্যাট ইজ ওয়াই বা অ্যাজ এ রেজাল্ট এরকম তোমরা লিখতে পারো, বা সো লিখতে পারো, মানে ফলাফল স্বরূপ। দ্যাট ইজ ওয়াই, অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলাফল স্বরূপ। ড্যাশ হি হ্যাড নাথিং ইন স্টক। শুধু সে খাবার খুঁজে পাচ্ছিল তাই না, সে তো কিছু জমায়েও রাখেনি। ওই যে ওই এইচএসসি তোমাদের স্টুডেন্টের মতো, যে একদম টেস্ট পরীক্ষার আগে পড়তে গেছে। তোমার মধ্যে কোনো বেসিক নাই, তুমি অঙ্কের 5 নাম্বার টাইপটা পারো না, তুমি কি 15 নাম্বার টাইপটা পারবা? অবভিয়াসলি পারবা না। এত লাভ দিয়ে তুমি যেতে পারবা না ইন্টারমিডিয়েটে। তুমি বেসিক পারো না, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, তুমি কানেক্টরস প্র্যাকটিস করো নাই, একদিনে পারবা না। মনে রাখবা, ইন্টারমিডিয়েট ইজ অ্যাবাউট প্র্যাকটিস। বেসিক, সাথে সাথে বেসিকের ইমপ্লিমেন্টেশন। বেসিক জানো, বেসিকের বস, কোনো লাভ নাই। তুমি কি ক্লাস নিচ্ছ না? তোমাকে পরীক্ষায় আনসার করে আসতে হবে। সো এইটা হচ্ছে ঘটনা। সো বায়াস। ড্যাশ হি হ্যাড নাথিং, মানে এছাড়াও তার স্টকে তো কিছু ছিল না। তাহলে মোরওভার বা বিসাইডস, মোরওভার বা বিসাইডস, দাস হবে না, মোরওভার বা বিসাইডস। এই দেখো, আমি কি মুখস্থ করছি? এতগুলা মুখস্থ করা আসলে খুব কঠিন, এবং শিখতে তোমাদের জন্য আমরা অনেক ভিডিও বানাই। তো ভিডিও বানানোর জন্য মজার আমি শোনাই আমার মুখস্থ বিদ্যা কতটা খারাপ। আমাকে হচ্ছে ওই যে 4-5 লাইনের বিভিন্ন স্ক্রিপ্ট মুখস্থ করতে দেয়, যে আপনাদের জন্য এই কোর্স আসছে, এই সেই। গতকালকে করতেছিলাম, আমি 4-5 লাইনও মুখস্থ করতে আমার অনেক সময় কষ্ট হয়ে যায়। সো আমার মুখস্থ বিদ্যা খারাপ ছিল, আমি সেটাকে কিভাবে মানে এই উইকনেসটাকে কাটাইছি, ওই যে বললাম একটা জিনিস আমি 5 বার লিখছি, লিখতে লিখতে আমার মুখস্থ হয়ে গেছে। সো তোমরা অনেকে হয়তো হচ্ছে আমার চেয়ে অনেক বেশি ফরচুনেট, আল্লাহ তোমাদেরকে ভালো মুখস্থ বিদ্যা দিছে, সেটাকে কাজে লাগাও। এটা খুবই ভালো একটা ব্লেসিংস। এবং কেউ যদি বলে যে মুখস্থ না করে হয়ে যায়, একটু মিথ্যা কথা, মুখস্থ কিন্তু করা লাগে কিছু কিছু জায়গায়। সো আমি ওভারকাম করি, কিন্তু আজকেও দেখবা যে শিখর পেজে 2-3টা ভিডিও আসবে, ওগুলো আমি করছি, এই টি শার্ট পরেই করছি। ওগুলোর জন্য আমাকে স্ক্রিপ্ট মুখস্থ করা লাগছে, খুব কষ্ট হয়েছে, বাট লাগছে। সো এই আর কি। তো আমি এতগুলো মুখস্থ করা আমার জন্য কঠিন, এটা বললাম আর কি। সো আমি বুঝে বুঝে পড়ি। হি হ্যাড নাথিং ইন স্টক, ড্যাশ হি ওয়েন্ট টু দ্য অ্যান্ট ফর হেল্প। তাহলে দেখো, তোমার নিজের খাবার নাই, তাহলে তুমি কি করবা? আরেকজনের কাছেই তো যাবে। তাহলে সে কি করলো? অ্যান্টের কাছে গেল হেল্পের জন্য। কি হবে তাহলে? সো বা দেয়ারফর বা হেন্স, সো বা দেয়ারফর বা হেন্স। ফাইনালি হবে না রে ভাই, ঘটনার ফলাফল বুঝাচ্ছে। তোমার কোনো কিছু স্টকে নাই খাবার, তাহলে তুমি কি করবা? তাই তুমি আরেকজনের কাছে গিয়ে হাত পাতবা।
ভাই আমারে ২ টা খাইতে দাও। কিন্তু তোমারে একজন ১ দিন খাওয়াইতে পারবে, ৫ দিন খাওয়াইতে পারবে, ১ মাস তো খাওয়াইতে পারবে না। সো ওই ঘাস ফড়িংটার কিন্তু শেষে মৃত্যু ঘটছিল অনাহারে। এই গল্পটা আমাদের জন্য খুবই একটা মানে শিক্ষণীয় গল্প যে তোমার নিজের যদি কিছু না থাকে মানুষের উপরে নির্ভর করে তুমি বেশি দিন চলতে পারবে না। দ্য অ্যান্ট গেভ হিম সাম ফুড ফর দ্য ডে, তাকে সেদিনের জন্য কিছু খাবার দিল। ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ অ্যাহেড অ্যান্ড দ্য গ্রাসহপার ওয়াজ রিয়েলি ওরিড অ্যাবাউট হিজ সার্ভাইভাল। কিন্তু সামনে লম্বা শীতকাল অপেক্ষা করছিল এবং সার্ভাইভাল মানে হচ্ছে তার বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য বা তার লড়াই করে থাকার ব্যাপারে সে নিজেই খুবই চিন্তিত ছিল। তাহলে আনসার কি হবে? ফাইনালি বা দাস। দেখো কেন ফাইনালি দিলাম বা ইভেনচুয়ালি দিলাম? কারণ ঘটনা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে ফাইনালির মধ্যে লাস্টলিও দেওয়া যায়। দেওয়া যায় না? বা ইন কনক্লুশন দেওয়া যায়। দেওয়া কিন্তু যায়। তাহলে মনে করবা আনসার অনেক ধরনের হতে পারে। তোমার জাস্ট থিমটা মিলতে হবে। সো পরেরটা। এর আগেরটা আমরা সলভ করেছি হচ্ছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন ২২ সালে। আর এটা করতেছি হচ্ছে যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ড। এটা একটা ঢাকা বোর্ড, এটা যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ড ১৬। আচ্ছা। মনে রাখবা কমন জিনিসই আসে। বোর্ড কোয়েশ্চেন রিপিটও হয়। বাট সবগুলা পারাটা একটা চ্যালেঞ্জ, হ্যাঁ? ২-১ টা পারলেও সবগুলা পারো না, এটাই স্বাভাবিক। দেখো যারা আগেরটাতে ৪-৫ টা পারছো, ওইটাই নরমাল। যারা ৭-৮ টা পারছো, ওইটাই অস্বাভাবিক। কারণ তোমাকে একটা জিনিস আমি কেবল শিখাইলাম। তোমার মাথার ভিতরে এটা ঢুকে তো প্রসেস করতে টাইম লাগবে। বাট যে কয়টাই মিলাইতে পারবা, আনন্দ কিন্তু লাগবে। যে আমি একটু হলেও বুঝতে পারতেছি। রাইট? সো এইটাই ট্রাই করো। ভুল যাক বাট ট্রাই করো। আর তোমাদের ব্যাপারে একটা জিনিস তো আমার অনেক ভালো লাগে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো। তোমরা চেষ্টা করো। এটাই দরকার। আমি তোমাদের কাছে তো বলছি, তুমি তোমার মনোযোগ জাস্ট আমারে দাও। আমি জানি তোমারে কেমনে প্লাস পাইতে হবে, হ্যাঁ? হাজার স্টুডেন্ট আমাদের হাত ধরে প্লাস পাইছে, পাইছে না? ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, পাইছে না? সো তোমরা কেন পাবা না? তোমরা পাবা। এবং তার অধিকাংশ কিন্তু গ্রামের স্টুডেন্টই ছিল। অনলাইনে বেশিরভাগ গ্রামের স্টুডেন্টরাই পড়ে, শহরেরও কিছু স্টুডেন্টরা পড়ে। আচ্ছা, অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। দ্য ম্যান ড্যাশ পজেসেস আনকমন কোয়ালিটি। তাহলে দ্য ম্যান যে, যে পসেস মানে ধারণ করে। যে ব্যক্তি যে ধারণ করে এই আনকমন কোয়ালিটি মানে হচ্ছে বিরল গুণাবলী। তাহলে হু পজেসেস কি হবে? হু, তাই না? প্রথমটা কি হবে? হু। কারণ দামেনের পরিবর্তে তো হুই বসে। সবাই পারছে, সাব্বাস। ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং, সত্যি বলতে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্ডিনেস। একটা মানুষের কি থাকা উচিত? ট্রাস্ট অর্ডিনেস মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। কারণ কেউই একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে কারণ মানে কি? বিকজ। বিকজ, রাইট? একজন বলছে বাট। ভাই, বাট মানে তো উল্টা হবে। বাট মানে উল্টা। তাহলে একজন মানুষের থাকতে হবে বিশ্বাসযোগ্যতা। কারণ বুঝে যায়, কারণ। বাংলা অনুবাদ করলে তো তুমি হয়ে যাচ্ছে। কারণ, বিকজ বা অ্যাজ বা সিন্স। বিকজ এর যত সিনোনিম আছে যেকোনো একটা দিলেই ঠিক হবে। সবাই বুঝতে পারছে কিনা এই পর্যন্ত সোফার? নাম্বারিং দিয়ে লেখো প্লিজ। নাম্বারিং দিয়ে লেখো, না হলে কিন্তু বোঝা যাবে না তোমার আনসার। ইয়েস, বিকজ, অ্যাজ বা সিন্স। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং মানে একজন মিথ্যাবাদী হয়তো কিছু সময়ের জন্য সে উন্নতি করবে। প্রসপার মানে উন্নতি করা। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডক্স। কিন্তু, এখানে কিন্তু বলছে। কিন্তু চূড়ান্তভাবে তার কিন্তু গো টু দ্য ডক্স মানে সে গোল্লাই যাবে, তার পতন ঘটবে। তাহলে এখানে বাট হবে। রাইট? বাট আলটিমেটলি। আলটিমেটলি মানে চূড়ান্ত হবে। ইয়াস, সি নাম্বার বাট হবে। সাব্বাস যারা এ বি সি দিয়ে লিখছো, তোমাদের নাম মানে পড়ে আমি শান্তি পাচ্ছি। আচ্ছা, ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ। তাই আমাদের জীবনে সত্যবাদী হওয়া দরকার। তাহলে জি নাম্বার কি হবে? ড্যাশ উই শুড বি অনেস্ট ইন লাইফ। সো, রাইট? সো হবে। পারতেছো না এবার? এখন কিন্তু অনেকেই মনে বলতেছে যে এরকম কোয়েশ্চেন আসলে আমরা কিন্তু পরীক্ষায় কোপ দিয়ে ফেলবো, রাইট? সো দেখো, প্রথম ৪ টার প্রত্যেকটাই কিন্তু পারার মতো কোয়েশ্চেন ছিল। খুব বেশি কঠিন কোয়েশ্চেন কিন্তু না। কানেক্টরস তোমরা যতটা কঠিন ভাবো ততটা কঠিন না। যদি পরিকল্পনা মতো আমরা কি করি, কানেক্টরস গুলা প্র্যাকটিস করি। বাট সবসময় এত সহজ নাও আসতে পারে, হ্যাঁ? ওরা লাকি ছিল, ওদের একটু সহজ আসছে। মাঝে মধ্যে কঠিন আসে। ২-১ টা ওয়ার্ড আসে কঠিন। ইট ইস বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা বিশ্বাস করা হয় যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। অন্যদিকে ডিসঅনেস্টি বা অসততা হচ্ছে সাইন মানে চিহ্ন কিসের? পতনের। ডাউনফল মানে হচ্ছে পতন। তাহলে কি হবে? অ্যান্ড বা অন দ্য আদার হ্যান্ড। দেখো, অ্যান্ড না দিয়ে অন দ্য আদার হ্যান্ড দিলে বেশি ভালো আমার কাছে মনে হয়। কারণ ২ টা কিন্তু বিপরীত ঘটনা।
বিপরীত ঘটনা। আমি অপোজিট আর বিপরীত বলতে গিয়ে একসাথে বিপোজিট বলে ফেলছি। অপোজিট বা বিপরীত ঘটনা আর কি। তো এটা বিশ্বাস করা হয় যে সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা আর অসততা হচ্ছে পতনের চিহ্ন। তাহলে ২ টা বিপরীত ঘটনা। তাহলে whereas বা on the other hand. whereas নতুন একটা এটার বদলে কি হতে পারে? on the other hand ও হতে পারে। কি হতে পারে? on the other hand, বাট and দিলে হয়তো কেটে দিতে পারে। কারণ ২ টা বিপরীত ঘটনা বুঝাইছে। on the other hand বা on the contrary বা contrary। বা তুমি যদি এরকম লিখো contrarily তাও হবে। contrarily। God helps those who are honest. আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা সৎ। Dash dishonest people are cursed. অপরপক্ষে যারা অসৎ তারা অভিশপ্ত। Cursed মানে কি? অভিশপ্ত। তাহলে এখানেও হচ্ছে কিন্তু বিপরীত ঘটনা বুঝাইছে। তাহলে এখানেও কি হতে পারে? বাট বা অন দ্য কন্ট্রারি, তাই না? বাট বা অন দ্য কন্ট্রারি। তাহলে whereas-টা ওখানে এই কারণে ব্যবহার করছে কারণ পরেরটাতেও ওই বাটের মতো বা অন দ্য আদার হ্যান্ড এর মতো জিনিসই আছে। সো উপরটাতে তুমি অন দ্য আদার হ্যান্ড, পরেরটাতে অন দ্য কন্ট্রারি বা উপরটাতে whereas মানে পরেরটাতে অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারো। Childhood is the best time. Dash children should be taught honesty. বলছে শৈশবকালই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় যখন আসলে বাচ্চাদেরকে সততা শেখানো উচিত। কারণ জীবনে যদি একবার তুমি চুরি করতে শিখে যাও তাহলে ওইটা আর মানে একটা কথা আছে অভ্যাস যায় না মূলে। অভ্যাস হচ্ছে মরলেও যায় না। অভ্যাস এমন একটা জিনিস। তাহলে ছোটবেলা থেকেই তোমার এমনভাবে অভ্যাস গড়ে তুলতে হবে যাতে হচ্ছে তোমার কখনোই তুমি ডিসঅনেস্ট না হও। ছোটবেলায় এটা রোপণ করে দিতে হবে ভিতরে। তাহলে হোয়েন হবে, তাই না? সময় বুঝাচ্ছে হোয়েন। সো খুবই সহজ এই প্রশ্নটা পাইলে আমার মনে হয় সবাই ১০ এ ১০ বা ১০ এ ৯ পেয়ে যাবা। মজা লাগছে না এবার? একটু কনফিডেন্স আসতেছে না? আচ্ছা, ইট ইস সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। এটা দেখা যায় যে বাচ্চা-কাচ্চারা অবশ্যই তাদের বাবা-মা থেকেই শেখে, তাই না? সবচেয়ে বড় শিক্ষার জায়গা বাবা-মা। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। তাহলে দাস বা সো, তাই না? তাই প্যারেন্টসদেরকে কি হওয়া উচিত? সৎ হওয়া উচিত। বাচ্চা-কাচ্চার জন্য হলেও। কারণ তুমি নিজে চোর হবা, তুমি ব্যাংক ডাকাতি করবা, তুমি দুর্নীতি করবা, তুমি এক্সপেক্ট করবা তোমার বাচ্চা-কাচ্চা হুজুর হবে। তো স স মানে অস্বাভাবিক। নরমালি ভালো মানুষের বাচ্চারা ভালোই হয়। শুভ ভাইয়া দেখলে তো বোঝা যায় কত ভালো মানুষ। তাই না? সো তার বাচ্চা আশা করা যায় যে খুব দুর্ঘটনা না ঘটলে হয়তো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। সো তুমি নিজে একটা আইডিয়াল প্যারেন্টস আগে হওয়াটা দরকার। এটাই বলছে আরকি। বা হেন্স সো বা দেয়ারফর সো প্যারেন্টস শুড বি, হেন্স মানে হচ্ছে তাই। সো মানে হচ্ছে এর কারণ। দেয়ারফর মানে ফলে। একই অর্থ। ড্যাশ দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দিস ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। এছাড়াও তাদেরকে সেই বন্ধুদের সাথে মিশতে দেওয়া উচিত যারা হচ্ছে প্রকৃতপক্ষে ভালো। কারণ হচ্ছে ওই যে সৎসঙ্গে স্বর্গবাস। তাহলে মোর ওভার হবে। তাই না? কারণ অতিরিক্ত আরো একটা কথা বললে আমরা মোর ওভার বা বিসাইডস ব্যবহার করি। হ্যাঁ, অনেকেই বিসাইডস দিয়েছ তাও হবে বা দ্যাট ইজ ওয়াই ও হবে। অ্যান্ড ও হবে, মোরওভার ও হবে। যেকোনোটা দিলেই হবে। মোরওভার অ্যান্ড সবই কিন্তু হবে। মোরওভার, বিসাইড সবই হবে। ড্যাশ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। তাহলে এখানে লাস্টে হতে পারে। লাস্টে সাধারণত এরকম থাকলে এইভাবে যদি বোঝায়, কি বোঝায়? এইভাবে। তাহলে এইভাবে ইকুয়াল টু হচ্ছে দাস বা ইন দিস ওয়ে। দাস বা ইন দিস ওয়ে। লাস্টেরটা দাস বা ইন দিস ওয়ে কেন হবে? তাহলে এভাবেই তারা তাদের চরিত্র গঠন করতে পারবে এরকম অর্থ বুঝাইছে। ইন দিস ওয়ে বা THEUS দাস। আচ্ছা, তাহলে দেখো যে নাম্বারে ওইটাই হয়তো আনসারে আছে। দাস বা ইন দিস ওয়ে। কার কয়টা হলো কমেন্টস করে জানাও তো কার কয়টা হলো। খুবই ভালো লাগতেছে তোমাদের আনসার দেখে। সুন্দর আনসার দিয়েছো তোমরা। দাস বা ইন দিস ওয়ে। ওকে, আমরা হয়তো আর সর্বোচ্চ ২টা আনসার করতে পারবো, বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে? এটা আসছিল চিটাগং বোর্ডে মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন আর ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজ গ্যাজেটস ইন টুডেস ওয়ার্ল্ড। এখানে কোনো ড্যাশ নাই, সো এটা না পড়লেও চলবে, জাস্ট ইন্ট্রোডাকশন। মোবাইল ফোন হচ্ছে পৃথিবীর অন্যতম, আমরা দেখি যে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া যন্ত্র। ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যময়। তাহলে কি হবে? এ নাম্বার কি হবে আনসার? এ নাম্বার অ্যাকচুয়ালি সে নাও এডেস হবে না। ও আচ্ছা, কুমিল্লা বোর্ড হয়তো।
এই যে সি বি থাকলে আমার কুমিল্লা বোর্ড না চিটাগাং বোর্ড অনেক ইয়ে হয়ে যায়। কি হবে তাহলে আনসার? অনেকে লিখছে ফার্স্টলি, অনেকে লিখছে আনডাউটেডলি, ইনফ্যাক্ট। দেখো এই যে সঠিক উত্তর হচ্ছে ইনফ্যাক্ট, মানে প্রকৃতপক্ষে। অ্যাট প্রেজেন্টও দিতে পারো। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট হলে নাওয়াডেজও হবে। যে ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে। অ্যাকচুয়ালি মানেও প্রকৃতপক্ষে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। আচ্ছা, ড্যাশ দেয়ার ব্লেসিং টিল উই ইউজ দেম জুডিশিয়াসলি, মানে আমরা যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতার সাথে, জুডিশিয়াসলি মানে হচ্ছে বিচক্ষণতার সাথে, আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে ওয়াইজলি ইউজ করব ততক্ষণ পর্যন্ত এটা ভালো থাকবে। তখন মতো এটা একটা আশীর্বাদ, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ। তাহলে বি নাম্বার কি হবে আনসার? অ্যাকচুয়ালি স্যার জেনারেলি, এ নাম্বারে জেনারেলি হতে পারে। নাম্বার দাও প্লিজ, আবার বলতেছি নাম্বার দাও, নাম্বার ইউজ করো। আচ্ছা, তাহলে কি হবে? বি নাম্বার কি হবে? হাউএভার, ইয়েস, বা বাটও হতে পারে, বা বিসাইডস হতে পারে। দেখো কেন এটা হাউএভার হলো আমি একটু ব্যাখ্যা করে দিই, তাই না? আগেরটা এত সহজ লাগলো, এখন আবার অনেকে মনে করবা যে ভাই একটু তো কঠিন আছে। অবশ্যই একটু মাঝে মধ্যে কঠিন হয়, কারণ অর্থ বুঝা লাগে। দেখো প্রথমটাই মোবাইল ফোন সম্পর্কে কি বলছে ভাইয়া? আগের লাইনটাই পজিটিভ কথা বলছে, যে মোবাইল ফোন আমাদের জীবনকে কি করছে, অনেক স্বাচ্ছন্দ্যময় করছে, অনেক ইজি করে দিছে। তারপর বলছে এটা ততক্ষণ পর্যন্তই আশীর্বাদ যতক্ষণ পর্যন্ত এটাকে তুমি বিচক্ষণতার সাথে ব্যবহার করবা। তার মানে এটা দ্বারা একটা কি করছে, সতর্ক বার্তা দিয়ে দিছে, বা একটা বিপরীত কথা বলছে। কারণ মোবাইল ফোন দিয়ে তো অনেক আকাম কুকামও হয়। এটা একটা ছুরির মতো, রাইট? যাতে তুমি ফল কাটবা নাকি মানুষের পেট কাটবা, এটা তোমার ব্যবহারের উপরে নির্ভর করে। সো ইটস লাইক এ নাইফ, রাইট? সো হাউএভার বা বিসাইডস, হাউএভার বা বিসাইডস মানে যাই হোক বা পাশাপাশি। ড্যাশ দে আর ভেরি বেনিফিশিয়াল, দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে তারা অনেক উপকারী, আবার তাদের কিছু অপকারী দিকও রয়েছে। তাহলে সি নাম্বারে কি হবে? দেখো আবার একটা বৈপরীত্য বুঝাইছে। কি বুঝাইছে? দুইটা বিপরীত। আনটিল হবে, একজন লিখছে বি নাম্বার আনটিল। না, একবার দেখো ওই যে টিল কিন্তু অলরেডি একবার আছে ভিতরে, ব্লেসিং এর পরে টিল আছে। সো একই সেন্টেন্সে টিল আনটিল দুটো একসাথে ব্যবহৃত হয় না, এই জন্য আনটিল হবে না। যদি এমন হতো দে আর এ ব্লেসিং ড্যাশ উই ইউজ দেম জুডিশিয়াসলি, ওই জায়গায় তুমি আনটিল বা টিল ব্যবহার করতে পারতা। ইয়েস, এটার আনসার অনেকেই পারছে, দো। দো বা অলদো, ইয়েস, এবার তোমরা বুঝতে পারছো। দেখো দুইটা একটা সেন্টেন্সের মধ্যে যদি পাশাপাশি বৈপরীত্য বুঝাই, তখন আমরা সেটাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো ব্যবহার করি। দো দে আর ভেরি বেনিফিশিয়াল, দে হ্যাভ সাম অ্যাডভান্টেজেস। ড্যাশ এক্সেসিভ অফ ইউজ অফ দিস ডিভাইস, অর্থাৎ এক্সেসিভ মানে মাত্রাতিরিক্ত ব্যবহার, এক্সেসিভ ইউজ মানে অফ দ্য ডিভাইস অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার টু কোয়ালিটি কমিউনিকেশন, অর্থাৎ এটা যারা দেখবা যারা অনেক বেশি মোবাইল ফোন ব্যবহার করে তারা কিন্তু কথা বলে না, মানে কম কথা বলে, চুপচাপ থাকে। তোমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে না, সারাদিন ফোন গুতায়, মেসেঞ্জারে একদম কথা বইলা ফাটায় ফেলে, কিন্তু দেখবা সামনাসামনি দুইটা কথা গুছায় বলতে পারে না। সো সামনাসামনি কমিউনিকেশন একটা ব্যারিয়ার হয়ে যায় তাদের জন্য যারা সারাদিন মোবাইল ফোনের ভিতরে ঢুকে থাকে। সো এটা কিন্তু খুবই খারাপ। অক্সফোর্ডের এই বছরের বর্ষসেরা ওয়ার্ড কি? দেখি কেউ জানো কিনা? এই বছর অক্সফোর্ড ডিকশনারি প্রত্যেক বছরের একটা আ বর্ষসেরা ওয়ার্ড, মানে ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচন করে। ওয়ার্ড অফ দ্য ইয়ার। অক্সফোর্ড ডিকশনারি তো প্রত্যেক বছর তোমার হাজার, হাজার নতুন শব্দ যোগ করে ইংরেজি ভাষায়। তাহলে অক্সফোর্ড ডিকশনারির ওয়ার্ড অফ দ্য ইয়ার হচ্ছে, কেউ জানো কিনা? খুবই সুন্দর একটা শব্দ। দেখো শব্দটার অর্থ হচ্ছে, এই যে শব্দটা হচ্ছে ব্রেইন রট। ব্রেইন রট মানে হচ্ছে, ব্রেইন মানে তো মস্তিষ্ক, রট মানে হচ্ছে পচে যাওয়া। এটা নতুন একটা শব্দ। ব্রেইন রট মানে হচ্ছে ড্যামেজিং অফ ব্রেইন ডিউ টু এক্সেসিভ ইউজ অফ অনলাইন, ডিউ টু এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। মানে অতিরিক্ত ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে তোমার ব্রেনে যে ড্যামেজটা হয় সেটাকে বলা হয় ব্রেইন রট। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। অক্সফোর্ড ডিকশনারির প্রত্যেক বছর একটা করে শব্দ, যেটা ওই সময়ের সাথে সবচেয়ে প্রাসঙ্গিক, সেটা ব্যবহার করে। করোনা কিন্তু আমাদের অনেক ক্ষতির মধ্যে একটা ক্ষতি করে গেছে, যে আমরা করোনার সময় ঘরে বসে এত বেশি ফোন টিপছি যে আমাদের অনেকের ওখান থেকে এখনো বের হতে পারিনি। মনে রাখবা দিনে একটা সার্টেন টাইম ছাড়া মোবাইল ফোন যদি তুমি চালাও তাহলে মোবাইল ফোন আসলে তোমাকে কন্ট্রোল করে। সো তুমি মোবাইল ফোনকে কন্ট্রোল করো।
তুমি ডিভাইসকে কন্ট্রোল করো নাকি ডিভাইস তোমাকে কন্ট্রোল করে? নিজেকে এই কোয়েশ্চেনটা কইরো। ভেরি ইম্পর্টেন্ট। কারণ মোবাইল ফোন যদি তোমাকে কন্ট্রোল করে তাহলে তোমার পড়াশোনা মোবাইল ফোনই কন্ট্রোল করবে। দিন শেষে রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে? আচ্ছা। ড্যাশ মোবাইল ফোন ওয়েস্ট আ লট অফ টাইম। এই যে এটাই। তাহলে মোবাইল ফোন কি করে? এভাবে অনেক সময় নষ্ট করে। ফর এক্সাম্পল হতে পারে না? তাহলে মোরওভার বা অলসো বা ফর এক্সাম্পল। ড্যাশ দে আর দ্য কজেস অফ মেনি ailments such as weak eyesight। তার মানে হচ্ছে চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় অনেক ফোন চালাইলে। ফোনের থেকে হচ্ছে ওই যে নীল ক্ষতিকর রশ্মি বের হয়। স্ট্রেইন অন ব্রেইন, ব্রেইনের একটা ক্ষতি হয়। হেডেক, হেড অ্যাচেস মানে হচ্ছে মাথা ব্যথা হয়, কমা হবে একটা। ড্রাই আইস, চোখ শুকিয়ে যায়। স্লিপলেসনেস, অনেকের যে ইনসোমনিয়া হয় মানে রাতে ঘুম আসে না। অ্যান্ড মোর ড্যাশ। তাহলে কি হবে? অনেকে লিখছেন আচ্ছা, একজন লিখছে ক্লাস তো ডিভাইসে করি। ক্লাস তো ডিভাইসে করো, সেটাতে কোনো সমস্যা নাই। ক্লাসের সময় কিন্তু তুমি হচ্ছে একটা ইফেক্টিভ কাজ করতেছ। দিনের মধ্যে তুমি ৩ ঘন্টা ৪ ঘন্টা যদি ক্লাস করো, কোনো সমস্যা নাই। ৫ ঘন্টা ক্লাস করলে সমস্যা নাই। বাট তুমি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো, ওটাতে সমস্যা। এখানে তো তুমি শিখতেছো রে ভাই। এই জিনিস তুমি অফলাইনে হয়তো এত ভালো শিখতা না। অফলাইনে তোমরা যদি ৫০০ স্টুডেন্ট আমার কাছে এখন পড়তা, ৫০০ জনকে আমি বুঝাইতে পারতাম সমানভাবে, তোমাদের কলকাকলিতেই তো আমার নিজেরই মাথা ধরে যাইত। এখন তুমিও ভালো বুঝতেছো, আমি ভালো বুঝাইতে পারতেছি। সো ইফেক্টিভ ইউজ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা। এট দ্য সেম টাইম বা মোরওভার, মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় না, তারা ওইটা কন্ট্রোল ওয়েতে ব্যবহার করে। তাহলে এছাড়াও তারা হচ্ছে এই করে, মানে প্রথমে বলছে মোবাইল ফোন অনেক সময় নষ্ট করে, এছাড়াও তারা এই ঘটনা করে বা একই সময়ে তারা এই কাজগুলা করে। আচ্ছা, অ্যান্ড মোর ড্যাশ, অ্যান্ড মোর কি? মোর বা বিসাইডস। আচ্ছা, দে হ্যাভ, এখানে এখানে ফুল স্টপ হবে, ফুল স্টপ হবে, অ্যান্ড মোর ফুল স্টপ। বিসাইডস দে হ্যাভ ক্রিয়েটেড এ ল্যাক অফ প্রাইভেসি অফ পিপলস লাইফ। মানে মানুষের জীবনে কিন্তু এখন ব্যক্তিগত নিরাপত্তা বলতে, ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিন্তু আর কিছু থাকছে না। ড্যাশ উই সি হাউ দ্য ডিভাইস ইজ বোথ আ বুন অ্যান্ড আ বেন। মানে একই সঙ্গে এটা একটা ভালো এবং একই সঙ্গে বুন এ বেন মানে হচ্ছে যেটার ভালো মন্দ দুটো দিকই আছে, সেটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলে বুন অ্যান্ড এ বেন, মানে ভালো মন্দ উভয়ই আছে। দুধারী তরোয়াল, যাকে বলে দুধারী তরোয়াল। আচ্ছা, ড্যাশ উই মাস্ট নট লেট মোবাইল ফোনস কন্ট্রোল আওয়ার লাইফস। এই যে কথাটা বলছিলাম, মোবাইল ফোন যেন, দেখছো কথাগুলো কিন্তু আমার না আসলে। তাহলে মোবাইল ফোনকে আমরা আমাদের জীবনকে কন্ট্রোল করতে দিব না। ড্যাশ উই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লাইন। কখন সীমানা টানতে হবে, কখন কি করতে হবে, কখন সীমানা টানতে হবে, কখন সীমানা টানতে হবে, এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তাহলে লাস্ট দুটা কি হবে? আই নাম্বার। আই নাম্বার কি হবে? কানেক্টরসের অবশ্যই আরো ক্লাস হবে। আই হচ্ছে দাস, ওই যে এইচ নাম্বার দাস, দাস উই সি হাউ দ্য ডিভাইস ইজ বোথ এ বুন। অনেকে দাস দিছিল, থ্যাংক ইউ। ড্যাশ উই মাস্ট নট লেট মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইফস। তাই মোবাইল ফোনকে আমাদের জীবন কন্ট্রোল করতে দেওয়া যাবে না। তাহলে সো, যারা যারা সো দিয়েছো বা দেয়ার ফর দিয়েছো, হেন্স দিয়েছো, অনেকে কিন্তু সুন্দর আনসার করতে পারতেছে। এই যেমন নুসরাত, শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম, ওরা সবাই সঠিক আনসার করেছে। আফিয়া জাহিন, চৈতি মজুমদার, তাহমিনা, চাঁদনি, মারুফা, হাসান, রিজু, অনেকে কিন্তু সঠিক আনসার করেছে। আচ্ছা, ড্যাশ লাস্ট ওয়ান উই মাস্ট নো হোয়েন টু ড্র দ্য লাইন। লাস্ট ওয়ানটা কি হবে বলো তো? সো তো একবার ব্যবহার করে ফেলছো, তাহলে আর সো ব্যবহার করতে পারবা না। লাস্ট ওয়ানটা কি ব্যবহার করবা? তাই আমাদের জানতে হবে বিসাইডস। ওই পারে যদি সো ব্যবহার করে ফেলো তাহলে এখানে বিসাইডস বা সিমিলারলি বা ফাইনালি, বা ফাইনালি ব্যবহার করতে পারো, বা ফাইনালি বা ইন কনক্লুশনও ব্যবহার করতে পারো। ওকে, তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে, দেখো আমি কয়েকটা করাই দিলাম, আর হোমওয়ার্ক কিন্তু অনেক আছে। ওকে, হোমওয়ার্ক হচ্ছে যশোর বোর্ড ২২, যশোর বোর্ড ২২ করবা। আর হচ্ছে এটা হচ্ছে যশোর বোর্ড ২২, এটা করবা। এটা হলো হোমওয়ার্ক 1, এটা হইলো HW1। HW অবশ্যই তোমরা তোমাদের পেইড গ্রুপে জমা দিবা, ঠিক আছে? HW সবাই পেইড গ্রুপে জমা দিবা। আর এটা হচ্ছে HW2। HW2 কোনটা? দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড ১৯, দিনাজপুর বোর্ড ১৯ হচ্ছে HW2। আনসার দেখবা না, আনসার না দেখে নিজের মতো করে করবা, কয়টা হইলো পরে মিলাবা। HW2, হ্যাঁ, HW2। তাহলে এই দুটা হোমওয়ার্ক তোমরা করবা। তাহলে দেখবা হোমওয়ার্ক যত করবা, যত বোর্ড কোশ্চেন সলভ করবা, তত তোমাদের হচ্ছে দেখবা যে এটার মধ্যে ডেপথ বাড়বে। সো লাস্টের একটা লাইন তোমাদের জন্য, অ্যাম্বিশন ইজ দ্য পাথ টু সাকসেস।
অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা। তাহলে কোনো কিছুর জন্য তুমি যদি স্বপ্নই না দেখো, কোনো কিছুর জন্য যদি স্বপ্নই না দেখো, তুমি কিভাবে সাকসেস পাবা? ড্রিম তো আগে বিগ করতে হবে। বাংলাদেশ দল প্রথম টেস্টে এত খারাপভাবে হারলো ওয়েস্ট ইন্ডিজের কাছে, দ্বিতীয় টেস্টে কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ালো। সো অ্যাম্বিশন থাকতে হবে। পারসিস্টেন্স ইজ দ্য ভেহিকল ইউ অ্যারাইভ ইন। পারসিস্টেন্স মানে হচ্ছে একই কাজ তুমি যদি নিয়মিত করো, কন্টিনিউটি। পারসিস্টেন্স মানে হচ্ছে কন্টিনিউটি। সো থ্যাংক ইউ, ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। কারা কারা কানেক্টরসে বস হয়ে গেছো? কানেক্টরস আনসার করতে পারবো, কানেক্টর শেখাতে পারবো, কারা কারা আছো এরকম? যারা যারা এরকম তারা হচ্ছে শিখবো যদি একটা পোস্ট দিও যে আমরা কানেক্টরস শিখাইতে পারবো। কানেক্টরস কি করতে পারবো? এখন শিখাইতে পারবো। এটা লিখবা যে কানেক্টর শেখাতে পারবো ইনশাল্লাহ। এটা লিখে ক্লাসের পোস্ট দিবা, ঠিক আছে? এটা পারবো তো? এই কনফিডেন্স তখনই আসবে যখন তুমি বোর্ড কোশ্চেন গুলা সবগুলা সলভ করবা। আর যেটা বুঝবা না, ভাইয়া এটা কেন হলো, এখানে হাউএভার কেন হলো, এখানে দো কেন হলো, অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে আমাকে জানাও, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।